নমস্কার, স্বাগতম সবাইকে আমাদের পডকাস্ট জমি আড্ডাতে। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা অথবা আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, এইসব জায়গা যেখানে বাঙালি প্রধান জায়গা, সেসব জায়গাতে যে কোনো শহর বা শহর থেকে 30 থেকে 50 কিলোমিটারের মধ্যে এই শেয়ার বাজার শব্দটি খুব প্রচলিত হয়েছে, কিন্তু তার বাইরে কেন এগোয়নি আর, যাকে আমরা ইংলিশে বলি পেনিট্রেশন। আমি সূর্য, আমাদের সঙ্গে আছেন পিয়ারলেস সিকিউরিটিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার কাঞ্চন চৌধুরী। মিস্টার চৌধুরী, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আমাকে এই আড্ডা আমন্ত্রণ জানানোর জন্য। মিস্টার চৌধুরী, প্রথমে আপনাকে একটা জিজ্ঞেস করি, আমরা এই পর্বের নাম রেখেছি শেয়ার বাজারের ইতিকথা, এটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা খুব ইন্টারেস্টিং একটা নামকরণ। ইন্টারেস্টিং এই কারণে যে বাঙালিরা শেয়ারের নিয়ে কথা বলছে এবং একটা সুন্দর নাম ইতিকথা বলে সেটাকে চালু করা হচ্ছে, এইটা আমার অভিজ্ঞতায় তো প্রথমবার, এবং আমি আগেও খুব একটা শুনিনি যে এরকমভাবে বাংলায় একটা সুন্দর আলাপচারিতার মধ্যে, আড্ডার মধ্যে দিয়ে শেয়ার বাজার নিয়ে কথাবার্তা হচ্ছে। তো খুবই ভালো একটা উদ্যোগ, আমার তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনি এ বাজারে প্রায় 20-25 বছর আছেন এবং অনেক আপস অ্যান্ড ডাউনস যাকে আমরা বলি, অনেক ফলস, অনেক স্ক্যামস, অনেক কিছু আপনি দেখেছেন। তো গত 25 বছর বা 20 বছরে একটা যদি আমরা স্প্যান ধরি, বা 2000 থেকেও যদি ধরি 25 বছর, তা আপনি কীভাবে মার্কেটটা এগিয়ে গেছে বা পরিবর্তন ঘটেছে যদি একটু বলেন তাহলে খুব সুবিধা হয়। গত 30 বছরে তো আমূল পরিবর্তন ঘটেছে। সেই আমূল পরিবর্তনের ভেতরে প্রধানত তো একটা কারণ হচ্ছে ইন্টারনেট। ওকে, কিন্তু আমরা যদি আরেকটু পেছন দিক থেকে হাঁটতে শুরু করি তাহলে বোধহয় একটু সুবিধা হয়। আমি তাই আজকে একটু ওই রেফারেন্সটা টানবো, প্লিজ। সেটা হলো যে শেয়ার বাজার আগে মূলত কিছু কিছু শহরের ভেতরেই সীমাবদ্ধ ছিল, এবং স্টক এক্সচেঞ্জও সেই শহরের ভেতরই ছিল, যেমন দিল্লিতে, কলকাতায়, বম্বেতে, হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে, ম্যাড্রাসে, আহমেদাবাদে, এই প্রত্যেকটা শহর তার একটা স্টক এক্সচেঞ্জ, এবং সেই স্টক এক্সচেঞ্জগুলো তাদের লোকালাইজড বাজারকে সার্ভিস দিত এবং সেইভাবেই কাজ চলতো। মানে স্টক এক্সচেঞ্জগুলো মেনলি যেটা আপনি বলতে চাইছেন ছিল হচ্ছে যে কোনো বড় শহর কেন্দ্রিক, একদম পুরো বড় শহর কেন্দ্রিক। তারপরে মিড-90s এলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আসার পর থেকেই এই পরিবর্তনের শুরু হলো। আচ্ছা, মানে মডার্ন স্টক এক্সচেঞ্জ যাকে আমরা বলতে পারি, মডার্ন স্টক এক্সচেঞ্জ, কমপ্লায়েন্ট স্টক এক্সচেঞ্জ। একদম মডার্ন স্টক এক্সচেঞ্জ, স্ক্রিন বেস স্টক এক্সচেঞ্জ। ওকে, মানে বায়ার এবং সেলার দুজনেই আমি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি। আগে ছিল আমাকে স্টক এক্সচেঞ্জের হাউসে যেতে হতো, বা আমার ব্রোকারকে ফোন করে বলতে হতো, সেই ব্রোকার আমার হয়ে স্টক এক্সচেঞ্জের ফ্লোরে যেত, গিয়ে সেখানে ডিল করত। প্রথমবার আমরা দেখতে পেলাম যে আমি বাড়িতে বসে স্ক্রিনের সামনে আমি কততে কিনছি, কততে বিক্রি করছি তার একটা ছবি প্রকাশ পেতে শুরু করলো, এবং যেটা হওয়ার পর থেকেই মানুষের আগ্রহ, মানুষের চাহিদা এবং কাজ করার সুবিধা অনেক বাড়িয়ে দিল। আচ্ছা, আপনি একটা কথা ব্যবহার করলেন যে স্ক্রিন বেসড বলতে কি বোঝাচ্ছেন? স্ক্রিন বেসড বলতে বোঝাচ্ছি, ধরুন আপনি একটা জিনিস কিনছেন, দোকানে গেছেন, ঠিক, দোকানদার আপনাকে বলে দিল এটার এই দাম, আপনি শুনে নিলেন, ঠিক। কিন্তু শেয়ার কেনার ক্ষেত্রে যে বিক্রি করছে আর যে কিনছে তাদের দেখা সাক্ষাৎ হয় না। মাঝে একটা ব্রোকার থাকে যার মাধ্যমেই কেনা বেচাটা করতে হয়। তাই জন্য আমাদের ব্রোকারের ওপর ভরসা করতে হয়। ব্রোকারকে আমরা জানাতে হয় যে আমি বিক্রি করতে চাইছি, ব্রোকার বলছে এততে কেনা যাবে বা এততে বিক্রি করা যাবে। সেইটা এই স্ক্রিন বেস হওয়ার পরে মুছে গেল। কিরম মুছে গেল? আমি স্ক্রিনের সামনেই দেখতে পাচ্ছি কততে কেনা যাবে, কততে বিক্রি করা যাবে। ব্রোকার শুধু সেই ট্রানজ্যাকশানটা করিয়ে দিচ্ছে, কিন্তু দামের ভরসাটা আর ব্রোকারের ওপর রইল না। আমি বায়ার বা সেলারের থেকে ডাইরেক্ট জানতে পারছি। এইটাই মূল পরিবর্তন হতে শুরু করলো। তার মানে এখন যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো এসছে, মানে অ্যান্ড্রয়েড হোক, অ্যাপেল হোক, মানে হোয়াট এভার মেবি ব্র্যান্ড নেম যেটাই হোক,
মানে এইটা বলছেন যে শেয়ার বাজারের পেনিট্রেশন বাড়াতে অনেক সাহায্য করেছে। অনেক ল্যাপটপ সাহায্য তো হাতে করেছে। করে ক্যারি করতে হচ্ছে। অনেক সাহায্য করেছে, মোবাইলে সাহায্য করেছে, ইন্টারনেটের ডেটার চাহিদা এত বেড়ে গেছে এবং আনলিমিটেড ডেটা সাপ্লাইও এটা অনেকটা বুস্ট করেছে বলতে পারি। আচ্ছা, প্রত্যেকটা জিনিসই সাহায্য করেছে এটাকে বাড়িয়ে তুলতে, মানুষের ইন্টারেস্ট এটার প্রতি বাড়াতে, এবং মানুষ আগ্রহীও হচ্ছে এবং মানুষ অনেক বেশি ইনভলভড। সে নিজে এখন ট্রেড করে, প্রত্যেকটা ব্রোকার তার অ্যাপ সব তার ক্লায়েন্টদের দিয়ে দিয়েছে, ক্লায়েন্টও সেই অ্যাপের মাধ্যমে নিজের কেনাবেচা করতে পারে। এইটা হয়েছে এক, ইন্টারনেটের পরিষেবা, দুই, টেকনোলজির আমূল পরিবর্তনের জন্য, যেটা আজ থেকে 30 কেন 15-20 বছর আগেও সম্ভব সেভাবে ছিল না। এবং একটু মানে নেগেটিভের ভেতর পজিটিভকে খুঁজবো আমি। এইটা খুব ভাবে মানুষের ভেতরে ঢুকেছে কোভিডের সময়। আচ্ছা, কোভিডের সময় যখন মানুষ বাইরে বেরোতে পারছিল না, মানুষের অনেক রকম রেস্ট্রিকশনস ছিল মুভমেন্টের, তখন মানুষ তার বাড়িতে বসে তার নিজের মোবাইলে শেয়ার কেনা এবং বেচা উভয়ই অতি সহজে করতে পেরেছে। নতুন যদি কারোর অ্যাকাউন্ট না খোলা থাকতো, সে অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ড কেনা বেচা, প্রত্যেকটা কাজই অনেক সহজে করতে পেরেছে এবং কোভিডের রেস্ট্রিকশনটাকে উপেক্ষা করে করতে পেরেছে বাড়িতে বসে। সেইটার একটা কোভিডের প্রতি একটা বড় অবদান আছে বলতে পারি। আচ্ছা, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, যে শেয়ার মার্কেট আমরা সবাই জানি, মানে আমরা সাধারণ লোক ভাবি যে এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট, এর জন্য স্পেশালাইজড পড়াশোনা করতে হয়, এবং আমরা অনেক সময় স্ক্রিনে দেখি যে অনেক বার আছে, বার ডায়াগ্রামের মতন বা চার্ট দেখে। তো এবার যারা করছেন, মানে ট্রেডিং করছেন, তো তারা তো অনেকে হয়তো দেখা গেল যে হয়তো কমার্স ব্যাকগ্রাউন্ডের নয়, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বা কেউ হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ডের, বা অনেকেই আছে যারা হয়তো ক্লাস 12 পরে ব্যবসায় নেমে যান, কারণ হয়তো বাড়িতে পৈতৃক ব্যবসা রয়েছে, সেখানে বসে যান। ঠিক। তো এই ব্যাপারটাকে সাধারণের জন্য আপনি একটু যদি বলেন যে কিভাবে এই ব্যাপারটাকে এগিয়ে নেওয়া যেতে পারে, যাতে যে কোনো স্ট্রিমের লোক নিজেরা ট্রেডিংটাকে সঠিক পথে করতে পারে। এইটার দুটো পদ্ধতি আছে বলে আমার মনে হয়। এক, আপনি যেরকম প্রথমে বললেন যে পড়াশোনা, জ্ঞান একটা প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন, কারণ এটা একটা সাবজেক্ট, যে সাবজেক্টটার প্রতি আপনার যদি জ্ঞান না থাকে সেই সাবজেক্টটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু আজকের দিনে পর্যন্ত কোনো স্কুল কলেজে আমার নলেজে নেই যে এখানে শেয়ার মার্কেট বা এই মিউচুয়াল ফান্ড নিয়ে পড়াশোনা করানো হয়। একদম, সেটাই আমাদের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা। আচ্ছা, যেটা মানুষের ফিনান্সিয়াল লিটারেসি বলতে আমরা যেটা বুঝি, সেইটাকে অনেক পিছিয়ে রেখেছে। মানুষ আজকের দিনে রোজগার, অনেক টাকা রোজগার করতে পারে। আমরা প্রতিনিয়ত, আমি যেহেতু এই প্রফেশনের সাথে যুক্ত, আমি প্রতিনিয়ত দেখছি প্রচুর মানুষ অনেক টাকা জীবন ভরে রোজগার করেছে, কিন্তু জীবনের শেষে এসে, অর্থাৎ রিটায়ারমেন্টের সময় এসে তার যথেষ্ট পরিমাণ টাকা জমাতে পারেনি, বা তার টাকা এতটা পরিমাণ বাড়েনি যে তার রিটায়ারমেন্ট জীবনকে খুব সহজে একই রকম লাইফস্টাইল মেনটেন করে কাটাতে পারবে। ঠিক কথা। এটা একটা খুব বড় গ্যাপ আমাদের সমাজে আছে, যে গ্যাপটা এখন কিছু কিছু রাজ্য এবং কারিকুলামে ঢুকেছে, অল্প অল্প করে শেখাচ্ছে, সেটা যথেষ্ট নয়, আরও বেশি হওয়া প্রয়োজন। অ্যাটলিস্ট অনেক ছোট ছোট কোর্স করানো যেতে পারে, যেটা সাহায্য করবে এই ছেলেমেয়েগুলো যারা পরবর্তীকালে চাকরি করবে, ব্যবসা করবে, যেরকমই চাকরি হোক না কেন, তাদের মাইনে এবং রোজগার সেটাকে সঠিকভাবে কীভাবে বিনিয়োগ করলে ঠিক শেষ বয়সে এসে তারা অনেক ভালোভাবে জীবনটা কাটাতে পারবে, সেটাকে ঠিক করার জন্য। মানে আপনি যেটা বলছেন তো মানে একদম সেই T20, আমরা সাধারণত শেয়ার বাজারে বলতে T20 বুঝি, মানে সকালে কিনলাম, বিকেলে বেচলাম, করে একটা প্রফিট করলাম। কিন্তু আপনি যেটা বলছেন সেটা, আপনার কথা শুনে যেটা ইয়ে লাগছে যে
আপনি বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এবং সেটা লং টার্ম 30 বছর বাদে বা 20 বছর বাদের একটা ক্যালকুলেশনের দিকে ইন্ডিকেট করছেন। কিছুটা তাই তো বটেই, কারণ আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে বললে বোধহয় আপনার সুবিধা হবে। যে আপনাকে একটা প্রশ্ন যদি করি, যে আপনি বাজার থেকে দুধ কিনে আনলেন, সেই দুধটা উনুনে জাল দিতে বসালেন, এই দুধটা কতক্ষণ পরে আপনি নামাবেন? উত্তর দিন আমাকে। দুধ আমরা তো মানে ডিপেন্ড করে তো হচ্ছে যে যখন দুধটা উঠছে, হ্যাঁ সেই সময় নাবিয়ে দেওয়া হয়, তারপর গ্লাসে ঢেলে খেয়ে নেওয়া হয়। রাইট। এবার আমি যদি একটু অন্যভাবে বলি, গ্যাসটা কমিয়ে দিলে দুধটা কোনো উঠবে না, তো তখন কখন নামাবেন? তখন নামাবেন? এটার একটা সহজ উপায় হচ্ছে, আমি উত্তরটা যদি দিই, যে দুধটা দিয়ে, এই যে আপনি বললেন গ্লাসে ঢেলে খাবো, তাহলে উতলে পড়লেই ঢেলে খেয়ে নিতে হবে। কারেক্ট। কিন্তু আমি আবার একটু ক্ষীর পছন্দ করি, আচ্ছা, তাহলে আমাকে আর একটু বেশিক্ষণ ওটাকে জাল দিতে হবে। ঠিক। যে দুধটা দিয়ে পায়েস বানাবে, তার আবার টাইমটা সেরকম রাখতে হবে। তো দুধটা দিয়ে আমি করবোটা কি, সেইটার উপর ডিপেন্ড করছে আমি দুধটাকে কতক্ষণ জাল দেব। এটা আপনি দারুণ বলেছেন, মানে একদম সরলীকরণ করেছেন, যে মানে চিন্তার বাইরে। সত্যি কথা এটা, মানে আমিও মানে রোজই আমরা ছোটবেলা থেকে দেখছি দুধ জাল দেওয়া হচ্ছে, কিন্তু দুধের ওপরে যে একটা ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি হতে পারে সেটা কখনো আমরা ভেবে দেখিনি। এটা নিয়ে যদি আপনি একটু ডিটেলসে বলেন। এবার এই উদাহরণটাকে যদি আমি ইনভেস্টমেন্টে লাগাই, সেটা হচ্ছে আমরা ইনভেস্ট করি কেন? প্রত্যেকে আমরা ইনভেস্ট করি ফিউচারের কোনো একটা খরচাকে আজকের থেকে প্ল্যান করে। ঠিক। অর্থাৎ যে লোকটা আজকে চাকরিতে ঢুকেছে, ছেলেটা বলবো, লোক বলবো না, একদম তার প্রথম জীবনে চাকরিতে 22-23 বছরে সে ঢুকেছে, সে ভাবছে আজ থেকে 10 বছর বা 8 বছর পরে আমি যখন বিয়ে করব, তখন এই সার্টেন অ্যামাউন্ট আমার থাকা দরকার। কারেক্ট। একটা দল ভাবছে যে আমার এমন পরিমাণ টাকা দরকার যে আমি প্রত্যেক বছর একটা বিদেশে ঘুরতে যাব। ওকে, ঠিক। একটা দল থাকা দরকার আছে যারা ভাবছে যে আমার বিয়ে টিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারা ভাবছে আমার ছেলে বা মেয়ে যখন 20-22 বছর হবে, তার উচ্চশিক্ষার জন্য আমার এই টাকাটা দরকার। মানে তার বয়স যখন 45-50-এ পৌঁছবে। রাইট। আরেক দল ভাবছে যে আমার যখন 60 বছর হবে, আমার ছেলে মেয়েরা তো মানুষ হয়ে গেছে, তারা তাদের মতো হয়েছে, আমি 45-এ রয়েছি, তো আমার যখন 60 হবে তখন যেন আমার এই পরিমাণ টাকা দরকার যাতে 60 থেকে 80 আমাকে ছেলে মেয়ের প্রতি করুণার চোখে তাকিয়ে দেখতে হয়। ঠিক কথা। এটা একটা মানে সামাজিক ব্যাধির মতনও হয়ে যাচ্ছে। একদমই। কারণ আজকের যে সোশ্যাল স্ট্রাকচার, কম বেশি 15 থেকে 20 বছর আমাদের বিনা রোজগারে থাকতে হবে, চাকরিজীবীদের ক্ষেত্রে তো বটেই। তো এই প্রত্যেকটা মানুষ তার জীবনের কত সময় রয়েছে, তার হাতে কোন দায়িত্ব রয়েছে, সে কোন দায়িত্বের ভাবনা করছে, প্রত্যেকটার উপর ডিপেন্ড করছে সে টাকা রাখবে কিভাবে। তো এই ক্ষেত্রে ওই দুধের এক্সাম্পলকে যদি ধরি, যার 20 বছর পরে রিটায়ারমেন্ট, সে 20 বছরের ভাবনা ভাবছে। ওকে। যার 7-8 বছর পরে রিটায়ারমেন্ট, এই বিয়ে, সে 7-8 বছরের ভাবনা ভাবছে। কারেক্ট। যার ছেলে মেয়ের আজকে জন্মেছে, 20-21 বছর যাবে, তার 21-22 বছরের ভাবনা ভাবছে। এবং টাইমের সাথে সাথে আজকের দিনে যে খরচা ইকুইভ্যালেন্ট, তাকে কত টাকা রাখতে হবে সেই ভাবনাও তাকে ভাবতে হবে। সেখানে একটা কমন রুল আছে, রুল অফ 72 বলে। আচ্ছা। তো সেই রুলসগুলোর ভেতরে হিসেব করে দেখা যায় যে আমি যে টাকাটা রাখছি সেটা কতদিনে ডাবল হবে। মানে সেই আমরা আগে পুরোনো রাখতাম যে ইন্দিরা বিকাশপত্র, কিষাণ বিকাশপত্র বা ব্যাংকের কত বছর আমরা গিয়ে জিজ্ঞেস করতাম, আমি বাবাকেও দেখতাম গিয়ে জিজ্ঞেস করতেন ব্যাংকে যে কত বছরে ডবল হবে। ঠিক কথা। তো আমার কত টাকা চাহিদা এবং কত বছর চাহিদা, তার উপর ডিপেন্ড করে আজ থেকে আমি ইনভেস্টমেন্ট শুরু করব। তো ইনভেস্টমেন্টটা ওই রকমই, কেউ 8, কারোর ক্ষেত্রে 15, কারোর ক্ষেত্রে 20, কারোর ক্ষেত্রে 25। এবং আমরা ইনভেস্ট সেই জন্যই করি, নাহলে আমরা ইনভেস্ট করবো কেন? ভবিষ্যতের কিছু পরিকল্পনা, কিছু আনসার্টেনটিকে কভার করা এবং জীবনটাকে ভালো থেকে আরও ভালোর দিকে নিয়ে যেতে পারে, এই প্ল্যানিংয়ের উপরই লোকে ইনভেস্ট করে। সুতরাং আপনি যেটা প্রথমে বললেন যে আমার বক্তব্য অনেকটা লং টার্ম রিলেটেড, মানে 15-20 বছর, 100 বার প্রত্যেকটা ইনভেস্টমেন্টই একটা টাইম বাউন্ড হওয়া প্রয়োজন। মানে আমি
টাইমটা আমার কাছে খুব ক্লিয়ার হওয়া প্রয়োজন যে আমি কত দিনের জন্য ইনভেস্ট করছি এবং কী কারণে ইনভেস্ট করছি। তা না হলে কি হবে, আমরা ভুল ইনভেস্ট করে ফেলবো, ফলে আসল সময় যখন আসবে তখন আমাদের কাছে যথেষ্ট টাকা থাকবে না যে সেটা দিয়ে আমার সেই পারপাসটা সার্ভ হবে। আচ্ছা, মানে আচ্ছা, আমার আজকের দিনে একটা টাকা আমি রাখতে পারছি, ধরুন 10,000 টাকা আমি জমালাম, ঠিক, আমার 10 বছর পরে 1 লাখ টাকা লাগবে, হুম, ঠিক। তো আমাকে এমনভাবে তো রাখতে হবে যে ও ইন্টারেস্ট হোক বা রিটার্ন হোক ক্যালকুলেট করে 1 লাখে পৌঁছোক। ঠিক, আমি রাখলাম, একদম ঠিকঠাকভাবে রেখেছি, 10 বছর পরে রাখা হলো 60,000 টাকা হয়েছে, তাহলে আমার না পারপাস সার্ভ হলো, হুম, না আমার ইনভেস্টমেন্টটা কোনো কাজে লাগলো। একদম, তো আমার পারপাসটা কি এবং কত দিনের জন্য রাখছি তার উপর ডিপেন্ড করবে আমি টাকাটা কোথায় রাখবো। সেটা শেয়ারে হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ডে হতে পারে, সেটা এফডিতেও হতে পারে, কিন্তু আমার কাছে ক্লিয়ার থাকা দরকার যে আমি কিভাবে কোন পথে এগোবো। তা আপনি যেটা বলছেন, তাহলে আমরা নয় মানে কলকাতা হোক বা শিলিগুড়ি হোক বা ইভেন আগরতলা হোক, শহর কেন্দ্রিক লোকেদের কাছে আমরা মাঝে মাঝেই এইগুলো কিছু লিটারেসি ক্যাম্প বিভিন্ন সংস্থা যেমন সেবি থেকে বা এখন অ্যামফিতে টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে, তো সেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু যেগুলো প্রত্যন্ত এরিয়া, প্রত্যেকের বাড়িতে হয়তো টিভি নাও থাকতে পারে, কিন্তু জীবনে চলার পথে বা যেটা আপনি বললেন 60-65 পর থেকে আরও 20 বছর যদি একজন বেঁচে থাকেন, তাহলে ছেলে মেয়ের ওপরে নির্ভর করে থাকতে হচ্ছে। তো তাদের জন্য আপনি যদি কিছু বলেন যাতে এই শ্রেণীর লোকেদেরও সুবিধা হয়, কি করা যেতে পারে? বক্তব্যটা খুব ক্লিন। এক হচ্ছে আমার শহরের যে বক্তব্য সেটা গ্রাম অবধি পৌঁছে দিতে হবে। টিভিতে যদি পৌঁছানো না যায়, রেডিওতে পৌঁছানো যেতে পারে। কারেক্ট। রেডিওতে যদি পৌঁছানো না যায়, লোকাল ক্যাম্প করে পৌঁছানো যেতে পারে। এটা খুব ভালো বলেছেন, যেখানে মানে একদম সবাইকে টাচ করা যেতে পারে। রাইট। আগে আমরা অনেক দেখতাম, সিনেমাতেও দেখেছি, অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, মাইক লাগিয়ে ভ্যানে করে সিনেমা ঠিক কথা, হ্যাঁ, মানে তো আমরা সেটা চোঙা মাইক থাকতো একদম, আমরা মুখের কাছে ধরে অ্যানাউন্স করতে করতে যাচ্ছে সন্ধ্যেবেলা এই সিনেমা হবে, এই সিনেমা হবে। তো আমরা ফিনান্সিয়াল লিটারেসির ক্ষেত্রেও সেটা ব্যবহার করতে পারি না কেন? কারণ এন্ড অফ দ্য ডে ক্যাম্পেইন হচ্ছে লোক অব্দি পৌঁছানোর। নিশ্চয়ই। যেভাবে পৌঁছচ্ছি তার থেকেও বড় কথা হচ্ছে কত বেশি লোকের কাছে পৌঁছতে পারছি। তো আমাদের যে কোনো পন্থা আমরা নিতে পারি, সেটা সরকারি লেভেলে হতে পারে, বেসরকারি লেভেলেও হতে পারে। অনেক বেসরকারি সংস্থানও এগিয়ে আসছে যারা অনেক গ্রামের ভেতরে পৌঁছে যেতে চেষ্টা করছে, যাতে লোকের সেই রকম একটা আবহ পায় যেখান থেকে তারা প্ল্যান করতে পারে। তো আস্তে আস্তে পৌঁছচ্ছে, কিন্তু পৌঁছানোটা অনেকটা স্লো। আর একটু ফাস্ট হলে অনেক বেশি মানুষ অনেক তাড়াতাড়ি উপকৃত হবে। আচ্ছা, কিন্তু এবার এই জন্য কি যত পঞ্জি স্কিমগুলো আছে, যা গ্রামগঞ্জ থেকে প্রায় আমরা খবর আসতো আগে, বা এখন আবার নতুন করে শুরু হচ্ছে দেখছি বা খবর আসছে যে পঞ্জি স্কিম শুরু হয়েছে, লোকে না বোঝে 1 বছরে ডবল, 2 বছরে ডবল, মানে এটা কি অজ্ঞতার কারণে, না ওরা লিটারেসির নাম করে এগুলোই ছড়ানোর চেষ্টা করে এরা? এটাও আমি বলবো দুটো কারণ আছে। একটা তো আপনি যেটা বললেন অজ্ঞতার কারণ, নিঃসন্দেহে অজ্ঞতার কারণ। কারণ এমন সব রিটার্ন তারা কমিট করে বা এমনভাবে টাকা ডবল, সেটা বাস্তবে কখনো সম্ভব নয়। সেটা যে ইনভেস্ট করছে কিছু কিছু সময় সেও বুঝতে পারে না যে একদম তা নয়, তাই নাকি? কিন্তু তারা অনেক সময় আর কোনো অপশনস পায় না। কারণ শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড তারা জানে না, তারা ফিক্সড ডিপোজিটই জানে। ফিক্সড ডিপোজিট এতটাই কম, মাঝে মাঝে রিটার্ন তারা পায় যে তাদের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়ে। ফলে তারা লোভ থেকে বা প্রয়োজন থেকে ওই সব স্কিমের পেছনে ছোটে। তারাও বুঝতে পারে না যে তা নয়, যে এইটা সম্ভব নয়। একটা হয় না, মন আর মস্তিষ্কের একটা লড়াই চলেই, তাদের ভেতরে চলে। কারণ আমিও অনেক মানুষের সাথে মিট করি এবং তাদেরকে জিজ্ঞেসও করেছি, তাদের ভেতরে এই লড়াই চলে। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে একটা লেভেলের পরে মস্তিষ্ক বলে তাহলে খাবো কি, আমার রিটায়ারমেন্টে আমার রিটার্ন যদি এতটা না হয়, কারণ
সোশ্যাল সিকিউরিটি তো ততটা আমাদের দেশে অত নেই যেরকম ইউরোপিয়ান কান্ট্রি বা অন্যান্য কান্ট্রিতে আছে। তো এন্ড অফ দ্য ডে তাদেরকে তো তাদের সংসার চালাতে হবে, ছেলে মেয়েকে বড় করতে হবে, তাদের বিয়ে দিতে হবে বা পড়াশোনা করাতে হবে, এবং সেখানে গিয়ে তারা আর কোনো পথ না পেয়েও অনেক সময় ইনভেস্ট করে। কিন্তু সোশ্যাল সিকিউরিটি হিসাবে বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যে যেমন আস্তে আস্তে সবার জন্য মোটামুটি প্রান্তিক শ্রেণীর জন্য বিনা পয়সায় রেশন এগুলো তো দেওয়া হচ্ছে, কিন্তু ফিনান্সিয়াল লিটারেসিটা কি সেইভাবে প্রসার পেয়েছে? পায়নি। ফিনান্সিয়াল লিটারেসি একদমই প্রচার পায়নি, প্রসার পায়নি, যেভাবেই বলুন না কেন পায়নি। খুব শহরকেন্দ্রিক হয়ে এখনও আছে। প্রচার আরও বেশি পাওয়া উচিত, আরও বেশি পাওয়াতে হবে। এইরকম পডকাস্ট এখন অনেক জায়গায় পৌঁছে দিচ্ছে, ইউটিউবে অনেক ভিডিওস অ্যাভেলেবেল থাকে। গভর্নমেন্টের এই যে আপনি বললেন টিভিতে মিউচুয়াল ফান্ড সেই হয় বলে প্রচুর ক্যাম্পেইন করছে, যাতে অনেকটা পার্সেন্টেজ বেড়েছে, একদম বাড়েনি বলবো না, অনেকটা পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু আরও অনেকটা বাড়তে হবে। মানে অ্যাটলিস্ট 20-25% লোককে যদি দেশের এর আন্ডারে ইমিডিয়েটলি আনা যায়, তারপরে আবার একটু বাড়লো, তাহলে অনেক সহজে জায়গাটাকে সিকিউর করা যাবে। আচ্ছা, এটা কি সত্যি যে শেয়ার মার্কেট যদি বাড়ে বা বিভিন্ন গ্রামের দিকে গঞ্জের দিকে যদি আরও প্রসার পায়, তাতে আরও এমপ্লয়মেন্ট জেনারেট হবে? হবে। কীভাবে? শেয়ার বাজার দুরকমভাবে এমপ্লয় জেনারেট করে। ওকে। একটা তো এমপ্লয়ি হচ্ছে শেয়ার বাজার, তো ওই আমি প্রথমেই বললাম না, একটা ব্রোকার ছাড়া শেয়ার বাজার চলতে পারে না। ফলে সেই ব্রোকারের এমপ্লয়ি হতে পারে, সেখানে কাজকর্ম করতে পারে, প্রচুর কর্ম প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারে। আর 2 নম্বর, ছোটোভাবে সেবি রেজিস্টার্ড সাব ব্রোকার বা অথরাইজ পার্সনও ক্রিয়েট করা যায়। সেটা কি? সেটা হচ্ছে কোনো এক ব্রোকারের আন্ডারে আপনাকে রেজিস্টার হতে হবে এবং আপনি সেই ব্রোকারের হয়ে লোকাল লেভেলে কাজ করতে পারেন। মানে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ বা সেবি অ্যাপ্রুভড, একদম গভর্নমেন্ট অ্যাপ্রুভড, এবং সেখানে গভর্নমেন্টের রেজিস্ট্রেশন নাম্বার হয়। স্টক এক্সচেঞ্জের সাথে আপনি রেজিস্টার্ড হতে পারেন, হয়ে আপনি কাজ করতে পারেন এবং মানুষের কাছে অবধি পৌঁছে যেতে পারেন। ফলে একটা আপনার নিজস্ব ব্যবসা বলতে পারেন, এন্টারপ্রেনারশিপের ক্রিয়েশনস হতে পারে। তো চাকরির জায়গাটাও তৈরি হতে পারে, 2 নিজের ব্যবসাও হতে পারে। তার মানে আপনি বলছেন যে যিনি গ্রামের দিকে হয়তো একদম ভেতরে হয়তো দেখা গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত এরিয়ায় কেউ একজন ওই সাব ব্রোকারশিপ নিলেন, মানে যেটা আপনি সেবি রেজিস্টার্ড বলছেন, এবার তার ব্যবসাটা বাড়লে তিনি যথারীতি ওখানে 3-4 জন লোক নিয়োগ করবেন, সে 100 বার মেশিন চালানোর জন্যই হোক, মানে টার্মিনাল চালানোর জন্যই হোক, অথবা সেলসের জন্য হোক, ব্যাক অফিস, কারণ একটা তো সাব ব্রোকারগুলো তারও তো মোটামুটি ব্রোকারের থেকে ছোট হলে তো আরও তো অনেকগুলো দায়িত্ব থেকে যায়। একদম দায়িত্ব থাকে, এবং একটা ঠিকঠাক সাব ব্রোকারের ব্যবসা যদি ভালোভাবে চালাতে হয়, 4-5 জন লোক তো কর্মসংস্থান সে দিতেই পারে। তাই নাকি? অনায়াসে দিতে পারে। মানে একটা সাব ব্রোকার 4-5 জনকে রিক্রুট করার ক্ষমতাও হতে পারে যদি তার ব্যবসা ভালোভাবে চলে। তো এটার একটা এমপ্লয়মেন্ট রিলেটেড পজিশনিংও তৈরি হতে পারে। আচ্ছা, এবার আপনি একটা কথা বলুন, আমরা যদি দেখি যে কলকাতা, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা বা ত্রিপুরার মধ্যে আগরতলা, এরা হচ্ছে নাম্বার অফ ইনভেস্টার্স বলতে যেটা বুঝি শেয়ার মার্কেটে সব থেকে বেশি। অন্যান্য কোন কোন জায়গাগুলো থেকে আমরা এরকম, মানে আপনাদের যেহেতু এই ব্রোকারেজ ফার্মই রয়েছে, কিভাবে আপনি এই ব্যাপারটাকে দেখছেন যে অন্য জায়গাগুলো এগিয়ে আসছে, পিছিয়ে যাচ্ছে, বা হয়তো দুটো জায়গার মধ্যে খুব মানে হাড্ডাহাড্ডি সেই লড়াই চলছে যে কারাবে? কলকাতা তো অবভিয়াসলি কলকাতা স্টক এক্সচেঞ্জ যেরকম আমি আগে বলেছিলাম সেটা ছিল বলে কলকাতার একটা বেসিক প্ল্যাটফর্ম ছিলই, এবং প্লাস ক্যাপিটাল সিটি, ফলে তার তো জ্ঞান বলুন, মানুষের এই উদ্যোগ বলুন, সবই এগিয়ে থাকবেই। আমরা যদি কলকাতাকে একটু বাদ দিয়ে বাকি ডিস্ট্রিক্টগুলোকে নিয়ে কথা বলি, খুব আশ্চর্যজনকভাবে আমরা কলকাতার পরেই যদি একটা সবচেয়ে বড় শহরের নাম আপনাকে বলতে বলি না, আপনি হয়তো শিলিগুড়ি বলবেন। শিলিগুড়ি, হ্যাঁ, একদম। কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল লিটারেসি বলুন বা আমাদের শেয়ার বাজার ওরিয়েন্টেড ডেটা যেটা বলে সেটাতে যদি যাই, কলকাতার পরেই কিন্তু আছে উত্তর 24 পরগনা।
উত্তর 24 পরগনা একদম। কিন্তু শিলিগুড়ি বা বর্ধমান সাধারণত ব্যবসা কেন্দ্র- বর্ধমান 3 নম্বরে, কখনো নাকি? কখনো 2-এ উঠেছিল, আবার এখন 3 নম্বরে। ইন্টারেস্টিং। কিন্তু উত্তর 24 পরগনা কিন্তু অনেক এগিয়ে, যদিও উত্তর 24 সাইজ ওয়াইজও অনেকটা বড়, কিন্তু স্টিল আমরা যদি ওইগুলোকে নেগলেক্ট করি বা সরিয়ে রেখে আলোচনা করি, তাহলে উত্তর 24 পরগনা, বর্ধমান এরা কিন্তু এগিয়ে রয়েছে উত্তরবঙ্গের থেকে। আচ্ছা, মানে এটা কি আপনি শুধু শেয়ার রিলেটেড বলছেন, না টোটাল ইনভেস্টমেন্ট, না মিউচুয়াল ফান্ডও ধরছেন এর মধ্যে? ইনভেস্ট টোটাল সব মিলিয়ে, আচ্ছা, সব মিলিয়ে মিউচুয়াল ফান্ড মিলিয়ে। মিউচুয়াল ফান্ড মিলিয়ে। কিন্তু মিউচুয়াল ফান্ডে আমরা যখন দেখি যে লোকজন ইনভেস্ট করছে, তারাও জানেন না যে কোন স্কিমে করছেন, যেখানে ব্রোকাররা বলে সেখানেই করে দেয়। তো সেটা কি মানে সেই প্রসেসটা কি কারেক্ট, না মানে নিজেদের একটুখানি লিটারেসির দায়িত্ব যারা ইনভেস্ট করছে তাদের থেকেই যায়? দেখুন, একদম টাকাটা যেহেতু আমার, কিছুটা তো দায়বদ্ধতা আমার থাকা হ্যাঁ। উচিত, এটা তো একদম না বললে হবে না। হ্যাঁ। টাকাটা যেহেতু আমার, আমি ইনভেস্ট করছি, তো আমার তো দায় কিছুটা থাকেই। তবে হ্যাঁ, এখানে ফিনান্সিয়াল অ্যাডভাইসার যারা, সেটা স্টক ব্রোকার হোক বা মিউচুয়াল ফান্ড এজেন্ট হোক, ইন্স্যুরেন্স এজেন্টকেও আমি এর ভেতরে ঢুকিয়ে রাখবো, কারণ তারাও তো ফিনান্সিয়াল লিটারেসিরও একটা পার্ট। কারেক্ট। তো সবাই মিলেও তাদেরও একটা দায়বদ্ধতা থাকে যে তার ক্লায়েন্টকে ঠিক ঠিক পরামর্শ দেওয়া, তার প্রয়োজনকে বোঝা এবং সেই মতো তাকে তার সমাধান দেওয়া এবং সেই প্রয়োজনের সমাধান করা। তো দায়বদ্ধতা দুদিকেরই থাকে। যার টাকা তারও কিছুটা ওয়াকিবহল থাকা ভালো, যত ওয়াকিবহল থাকবে তার টাকা তত বেশি সুরক্ষিত থাকতে পারে, আর বা ঠিক ঠিক প্ল্যান হতে পারে। এছাড়া সেবি থেকে বলুন, স্টক এক্সচেঞ্জ থেকে বলুন, মিউচুয়াল ফান্ড থেকে বলুন, প্রত্যেকে প্রতিনিয়তই ক্যাম্পেইন করে যাচ্ছে কিভাবে মানুষকে সজাগ রাখা যায়। তো সেই জিনিসগুলো তো অবভিয়াসলি আছেই, তবে দায়বদ্ধতা দুদিকেরই। আমি একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স, যেটা আপনি বলাতে খুব ভালো হলো। ইন্স্যুরেন্স নিয়েও আমার একটা প্রশ্ন রয়েছে। ইন্স্যুরেন্স শুনে আমরা যারা শহরে থাকি, প্রথমে আমরা আগে হাত তুলে দিই, না এখানে কোনো রিটার্ন হয় না, অথবা আমাদের কেউ পরিচিত কোনো না কোনো কোম্পানি থেকে আসে, যাকে বলে রিলেশনশিপ সেল করা হয়। মধ্যবিত্ত বাঙালির জন্য ইন্স্যুরেন্স কি সত্যি দরকার হয়? এখানেও আমি একটা উদাহরণ দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে সবার জন্য। সেটা হচ্ছে, আমরা চারপাশে প্রতিনিয়ত শুনতে পাই, আমার বন্ধু বান্ধব জানিস তো আজকে ওরা মারা গেছে, ওর ওই রিলেটিভ জানিস তো আজকে মারা গেছে, তো শোনাই যায়। তো আমার বয়সীকে যদি ধরি, আমার বয়সী 100 জনের ভেতরে আজকের যদি আমি ধরি, আমার পরিচিত হোক বা অপরিচিত হোক, কেউ মারা গেছে, ঠিক যাচ্ছি। এবার আমার বয়সী যদি কেউ মারা যায়, তাহলে তার যে পরিবার, তার সেই পরিবারের সাস্টেনেবিলিটির প্রতি একটা প্রশ্নচিহ্ন জেগে ওঠে, কারণ মেইনটেনেন্স অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং। রাইট। এবং কারণ সে কাজকর্ম করতো, সে রোজগার করতো, সে তার সংসার চালাতো, এখন সে আর নেই, ফলে সংসারের দায়িত্ব তো কাউকে একটা নিতে হবে, কে নেবে? ঠিক। এইখানে কি হলো, আমার সংসারের, আমার রিস্ক, আমার বেঁচে থাকার রিস্কটাকে আমি ইন্স্যুরেন্স কোম্পানির ওপরে ট্রান্সফার করে দিলাম। অর্থাৎ 100 জন লোক ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়েছে, 100 জনের লোকের প্রিমিয়ামের ওপর বেস করে একজন লোক যে মারা গেছে সে ক্লেম পেয়েছে। কিন্তু সেই 100 জনের একজন যদি আমি হই এবং আমি যদি ইনসিওর্ড হই, তাহলে আমার ফ্যামিলি বেঁচে যায়। তো ইন্স্যুরেন্স হচ্ছে এমন একটা ইনভেস্টমেন্ট বলুন, বা এমন একটা প্রসেস অফ ইনভেস্টমেন্ট যেটা আনসার্টেনটিকে কভার করে, যেটা আমরা যেটা দেখতে পাই না, যেটা আমাদের পরিকল্পনাতে নেই, সেটাকে কভার করে। সেইটা জীবন হতে পারে, সেটা গাড়ি বাড়ি হতে পারে, সেটা গয়নাগাটি হতে পারে, সেটা আমাদের স্বাস্থ্য হতে পারে। আচ্ছা। তো ইন্স্যুরেন্স আমার যেটা আনসার্টেনটি, আমার স্বাস্থ্যর ক্ষেত্রেও যদি আনসার্টেনটি হয়, তাহলে অটোমেটিক আমার স্বাস্থ্য ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে। ঠিক। আমার স্বাস্থ্যটা খারাপ হয়ে গেলে আমার কর্মক্ষমতা চলে যেতে পারে, তার জন্য আমাকে হয়তো অন্য ইন্স্যুরেন্স করতে হতে পারে।
আমার জীবন চলে গেলে আমার সব পরিবার কে দেখবে, সেইটা যদি আমার মাথায় থাকে তাহলে অবভিয়াসলি সেইটার ইন্স্যুরেন্স করতে পারে। আমার গাড়ি নিয়ে আমি বেরোচ্ছি, হঠাৎ করে অন্য একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল, আমার দামি গাড়িটা নষ্ট হয়ে যাবে, ইন্স্যুরেন্স না থাকলে খরচা করতে হবে, তো ইন্স্যুরেন্স করালে সেটা বেঁচে যেতে পারে। তো এভরি ইন্স্যুরেন্স ইজ টু কভার দ্য আনসার্টেনটিস। তো আমার জীবনে আমাকে বুঝতে হবে যে আমার কোন কোন জিনিসগুলো হঠাৎ করে কিছু হয়ে গেলে আমার প্রবলেম আছে, ওকে, আমাকে সেটা ইন্স্যুরেন্স করা উচিত। সেটা আমার স্বাস্থ্য হতে পারে, আমার কথার কথা বলছি, আমার প্রচুর টাকা আছে, একটা গাড়ি গেলে আমার একটা গাড়ি আমি গাড়ি ইন্স্যুরেন্স করাবো না। কিন্তু গাড়ি ইন্স্যুরেন্স তো ম্যান্ডেটরি, বাট এক্স্যাক্টলি, মানে আমি বলতে চাই যেটা ম্যান্ডেটরি নয়, যে আমার বাট ইন্স্যুরেন্স অনেক কিছু হতে পারে যেটা আমার গেলেও আমার কিছু এসে যাবে না, তো সেটা ইন্স্যুরেন্স করাবো না। কিন্তু যেটা গেলে আমার এসে যাবে সেটার ইন্স্যুরেন্স করানো উচিত। অনেকে এখন একটা জিনিস বলছেন যে ইন্স্যুরেন্স পলিসিগুলো সবসময় ভালো করে বুঝে করা উচিত। তার কারণ হচ্ছে যে ইন্স্যুরেন্সের যে রিটার্নটা আসে সেটা নাকি ব্যাংক এফডির থেকেও কম আসে, বা ইউলি পলিসিগুলোতে আসে কিন্তু সেটা নাকি অনেক চার্জেস কাটা হয়। প্রথম কথা হচ্ছে আমি বলবো ইন্স্যুরেন্স কোনোদিন করা উচিত না রিটার্নের জন্য, উচিত নয়, কোনোদিন নয়। ইন্স্যুরেন্সের সাথে ইন্স্যুরেন্স করে একটা টাকা ফেরত পাবো সেই আশায়, প্লাস কিছু হয়ে গেলে, অপ্রীতিকর কিছু হয়ে গেলে। এবার আমি যদি ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট ধরি, ইন্স্যুরেন্স ধরি, ইনভেস্টমেন্ট না, ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স ধরি, তাহলে একটা খুব এক্সাম্পল দিয়ে বলি, আমি একটা 10-12 হাজার টাকা প্রিমিয়াম দিচ্ছি 3 লাখ টাকার কভারেজের জন্য, ঠিক আছে, ঠিক। এবার 20 বছর ধরে আমি দিলাম, ঠিক আছে, তাহলে আমি ধরি না 25 বছর, 20-25 বছর দিলাম, দিয়ে আমি 2-2.5 লাখ সামথিং 3 লাখ টাকা দিলাম, 25 বছর 3 লাখ টাকা দিয়ে দিলাম, বোনাস থাকে যুক্ত করে হয়তো আমি 6-6.5 লাখ টাকা পেলাম, ঠিক, ম্যাচিউরিটিতে। তো আমার 25 বছরে গিয়ে টাকাটা ডবল হলো, বা ডবলের থেকে একটু বেশি হলো। 25 বছর পরে আমি 6.5 লাখ টাকার ভ্যালুয়েশন কী হবে? যে পাশে জিনিসের দাম বাড়ে, যেটাকে আমরা টেকনিক্যাল কথা ইনফ্লেশন বলি, মুদ্রাস্ফীতি, ওকে, সাধারণ মানুষের কাছে বাজার আগুন লেগেছে, একদম, হ্যাঁ না সত্যি, বাজার আগুন লেগেছে। তো সেই আগুন লাগাতে আজকের দিনে থেকে 25 বছর পরে গিয়ে 6.5 লাখ টাকার দিয়ে আমি ওই আগুন নেভাতে পারবো না। আর এই মাঝখানে যদি আমার কিছু হয়ে যায়, ওই টাকা দিয়ে আমার পরিবার, আমার ছেলে মেয়ের 15 বছরের শিক্ষা, তারপরে তার জীবন ধারণ, সেটাও আসবে না, ঠিক। তো আমার একুল ওকুল কোনোটাই ওটা দিয়ে মেনটেন হবে না। তো ইন্স্যুরেন্স করা উচিত, আমার বলা উচিত কি উচিত তা জানি না পডকাস্টে, এমন ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্স আমার কভারেজটা এতটা হওয়া দরকার যেটা আমার ওই দিন কোনো সময় যদি আমার অবর্তমানে হয় বা আমার কিছুতে হয় তাহলে সেটা কভার করবে। আচ্ছা, সিম্পল মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি আমি বলি, অনেকে মেডিকেল ইন্স্যুরেন্স নেই, অনেকের আছে, যাদের আছে তারা আছে বলে শান্তিতে আছে, ঠিক। কিন্তু তাদের ভেতরে কারোর যে মুহূর্তে কিছু হচ্ছে, হসপিটাল ভর্তি হওয়ার পরে দেখছি এই বাবা আমার আছে তো এইটুকু, আর খরচা তো এত, একদম, তো সাফিসিয়েন্ট নেই। হ্যাঁ, তো আমাকে বুঝতে হবে ওই যে ইনভেস্টমেন্টেও যেরকম আমি তখন বলেছিলাম না, যে আমার প্রয়োজনটা কি, আমার কতদিনের দরকার, কতটা দরকার, ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও একই জিনিস বর্তাবে। মানে আমার সব কিছু, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, সব কিছুই ঠিক করে দেবে যে আমার কি দরকার, কতদিনের দরকার, এবং সেই অনুসারেই করা উচিত। মানে আপনি বলছেন যাকে বলা হয় অবজেক্টিভ বেস সেভিংস বা ইনভেস্টমেন্ট। 100বার অবজেক্টিভ ছাড়া ইনভেস্টমেন্ট হতে পারে না, মানে লাভ নেই হইও। আচ্ছা, এবার একটু আগের প্রশ্নটাতে ফিরে যাচ্ছি। আপনি একটু আগে বলছিলেন যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার নিয়ে যখন কথা বলছিলাম, তো মিউচুয়াল ফান্ড বা শেয়ারে তো একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় যেটা ফিক্সড ডিপোজিটে থাকে না, ঠিক। আবার এখন মানে যদিও এটা লোকের অজ্ঞতার কারণে অনেকেই বলে আমি সিপ করেছি কিন্তু আমি শেয়ার মার্কেটে টাকা লাগাবো না,
বা মিউচুয়াল ফান্ডে লাগাবো না, কারণ সিপটা তো আমরা সবাই জানি এটা মিউচুয়াল ফান্ডের হয় বা শেয়ারের হয়, নতুন শেয়ারগুলোতেও হচ্ছে, যেটা আগেকার দিনে রেকারিং ডিপোজিট বলতাম। 100বার তো সেম কনসেপ্ট। সেই ব্যাপারে রেকর্ডিং যদি একটুখানি আপনি ডিপোজিট বলেন। এবং এসআইপি হচ্ছে সেম প্রসেস। একটা ব্যাংকে করছি, ফিক্সড রিটার্ন আমার কাছে ফিক্সড, আর একটা মিউচুয়াল ফান্ডে করছি যেখানে রিটার্নটা আমার কাছে আননোন। হুম এবার হচ্ছে শেয়ার বাজার, সেটা ডাইরেক্ট হোক বা মিউচুয়াল ফান্ডের থ্রুতে হোক, হুম তার রিস্ক আছে। কারণ প্রত্যেকটা ইনভেস্টমেন্টের রিটার্ন আর রিস্ক প্রপোর্শনেট। পঞ্জি স্কিমেও রিটার্ন আর রিস্ক প্রপোর্শনেট। তো ওই রিটার্নের ওই রকমই রিস্ক, টাকা ডোবার রিস্ক। কারেক্ট। তো রিস্ক আর রিটার্ন সবসময় প্রপোর্শনেট। তো আমি বলবো না কাউকে যে আমার 100 টাকার জমানোর হলে 100 টাকাই আপনি শেয়ার বাজারে লাগিয়ে দিন, বলবো না। বলবো না। কেন বলবো না? কারণ আমার রিটার্ন তো অনেক বেশি, যে একটু রিস্ক নিতে চাই নিঃসন্দেহে, কিন্তু ইট শুড বি প্ল্যান্ড। মানে একদম আবার একটু ওই যেমন 72 বলেছিলাম, আবার একটা প্ল্যানিংয়ে বলি, হুম শেয়ার বাজারে ইনভেস্ট করা উচিত 100 মাইনাস এজ। একটু খুলে বলুন। মানে আমার যত বছর বয়স, 100 থেকে সেটাকে যদি বিয়োগ করি, যে পার্সেন্টেজটা দাঁড়ায় সেই পার্সেন্টেজ আমার শেয়ার বাজারে থাকা উচিত। আর বাকিটা ফিক্সড ডিপোজিট, গভর্নমেন্ট সিকিউরিটিজ, ট্রেজারি বিল বা ডেট মার্কেটে থাকা উচিত। তাতে কি হয়, রিস্ক কম বয়সে নেওয়াটা অনেক সহজ। হুম আমরা ট্রেকিং ফেকিং করতে তো কম হ্যাঁ, বয়সে যাই, হ্যাঁ। বয়সে তো যাই না। না। ঠিক সেরকমই শেয়ার বাজারে যত বয়স কম থাকবে তত বেশি ইনভেস্ট করুন, যত বয়স বাড়তে থাকবে তত আস্তে আস্তে কমাতে শুরু করুন। অর্থাৎ কাউর ধরুন 25 বছর বয়স, হুম তাহলে ইনভেস্টমেন্টের 75% মানে শেয়ার 100 বাজারে মাইনাস রাখুন। 25। একদম 75% শেয়ার বাজারে রাখুন। আর কাউর 55 বছর বয়স, তাহলে 100 মাইনাস 55, 45% শেয়ার বাজারে রাখুন। আচ্ছা কারণ বয়সকালে আমাদের রিস্ক টেকিং ক্যাপাবিলিটি কমতে থাকে। ঠিক। তো যত বয়স বাড়বে তত আমাদের রিস্ক কমানো উচিত এবং শেয়ার বাজার থেকে আস্তে আস্তে কমাতে কমাতে যাওয়া উচিত। রিটায়ারমেন্ট আরামে টেনশন ছাড়া কাটানো যায়। বাজার ওঠানামার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু এতদিন ধরে আমি যে রিস্ক নিয়েছি সেই রিস্ক আমাকে এতটা কর্পাস দিয়ে দিয়েছে যে আমি রিটায়ারমেন্টে আর টেনশন না নিলেও চলবে। ওই জন্য কম বয়সে 75, 70, 75 দিয়ে চলুন, বয়স বাড়ার সাথে সাথে ওটা কমিয়ে ফেলুন। কিন্তু এবার শেয়ার বাজারে লাগলে প্রথম প্রশ্ন যেটা হয় যে কোন শেয়ার কিভাবে, না হয় আপনি বললেন যে মোবাইলে দেখতে পাবে, কেউ অ্যাকাউন্ট খুললো, ডিম্যাট অ্যাকাউন্ট বা আপনার যেটাকে ট্রেডিং অ্যাকাউন্ট বলেন খুললো, এবার কোন শেয়ার কিনবে? কারণ সব শেয়ার তো, অনেক শেয়ার যেমন মাঝখানে যেমন আমরা শুনছিলাম কিছু শেয়ার এগোচ্ছেই না, এত ভালো কোম্পানি এগোয় না। হ্যাঁ, আবার অনেক সময় দেখেন ছোটো কোম্পানি কেউ নামই জানে না কিন্তু ভীষণভাবে ইয়ে হয়, মানে বৃদ্ধি পাচ্ছে। এখানে আমি দুটো কথা বলবো। এক, আপনি যদি নিজে পড়াশোনা করতে পারেন তাহলে আপনি নিজের শেয়ার চুজ করুন। ওকে। আর যদি আপনি মনে করেন যে আমি নিজে শেয়ার চুজ করতে পারবো না, এত সময় আমার নেই বা এত পড়াশোনা আমার নেই যে আমি একটা শেয়ারকে নিয়ে এত পড়াশোনা, ব্যালেন্স শিট, তার শিক্ষা, তার ট্র্যাক করা, তার আদতে কি বলছে, ম্যানেজমেন্ট কি বলছে, এত কিছুই মাথায় রাখতে পারবো না, তাহলে মিউচুয়াল ফান্ডের থ্রুতে করুন। মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা ওয়াকিবহল, তাদের পড়াশোনা আছে, তারা জানে কোথায় কীভাবে করতে হতে পারে, সেইখানে যান। অথবা এমন কোনো ব্রোকারের কাছে যান যে ব্রোকার রিসার্চ অ্যানালিস্ট হিসেবে এমপ্যানেলড, যারা টেকনোলজিক্যালি করতে পারে, সেবি যাদের রেজিস্ট্রেশন দিয়েছে করার জন্য, তাদের কাছে গিয়ে করুন, তার আগে আপনাকে সাহায্য করতে পারে। সুতরাং যদি নিজের জ্ঞান থাকে তাহলে নিজে করুন, আর যদি নিজের জ্ঞান না থাকে তাহলে অটোমেটিক অন্য ভরসা করুন, যাকে ভরসা করা যায়, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার অথবা পিএমএস বা রিসার্চ অ্যানালিস্টের লাইসেন্স ওরিয়েন্টেড স্টক ব্রোকার। পিএমএসটা কি? পিএমএস পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস। যারা লাইসেন্স আছে যে আপনার টাকাটা নিয়ে তারা ঠিকভাবে ম্যানেজ করবে। আচ্ছা। সেবি রেজিস্টার্ড হতে হবে। যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে
আগে তার বৈধতাটাকে নিজে বুঝে নিন, তাহলেই অনেকটা দেখবেন আপনার টাকা সিকিওর হয়ে যায়। যার কাছে টাকাটা রাখছেন সে বৈধ কিনা সেটা বোঝা যাবে কি করে? তার যদি বাজার বা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, পিএমএস যেটা বললাম, এগুলো হলে তার রেজিস্ট্রেশন, সেভি রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। আচ্ছা, এবং সাইটে গিয়ে সেই ভ্যালিডিটি চেক করা যায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাইটে গিয়ে আপনি ব্রোকারটা ঠিক ব্রোকার কিনা, তার লিস্টে আছে কিনা জানতে পারবেন। সেই জায়গা আছে, তার বৈধতাটাকে আপনি যাচাই করুন। খুব সিম্পলভাবে বলি, আপনার পাড়ায় হঠাৎ একজন একটা ঘরে আমরা এই ব্যাংক বলে একটা ব্যাংক খুলে ফেললো, ঠিক আছে? কারেক্ট। আমরা অজানা ব্যাংকে গিয়ে কি অ্যাকাউন্ট খুলি না, কারণ আমরা জানি এরা ব্যাংক। ঠিক সেরকম ব্রোকারও এরা ব্রোকার জানার উপায় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আছে, তাদের কাছেই যান। যাদের বৈধতা নেই তাদের কাছে যাবেন না। তার মানে আপনি বলছেন একজন যিনি প্রফেশনালি ডক্টর, মানে নামের আগে ডক্টর থাকলে উনি ডক্টরেট না, ডক্টর না মানে কোনো কোয়াক ডক্টরেরও অনেক সময় ডক্টর লিখে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেন। তার মানে তখন রেজিস্ট্রেশন নাম্বার একটা থাকে। যারা ব্রোকার বা সাব ব্রোকার হয় এক্স্যাক্টলি তাদের ক্ষেত্রে একটা সেম রেজিস্ট্রেশন নাম্বার থাকে। ঠিক, একদম। এবং এবং সেই সার্টিফিকেট তাদের অফিসে ঝোলানো, তাদের ডিসপ্লেতে রাখা, বৈধতামূলক। তো তার অফিসে গেলে আপনি তার সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সব দেখতে পাবেন। এবং আপনি সেই দেখাটা দিয়ে যদি আপনার মনে হয় ঠিকঠাক আছে তাহলে ঠিক আছে, আর যদি তাতেও আপনার মনে হয় যে না আরেকবার চেক করা দরকার, তাহলে তো বললাম যেরকম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটও অ্যাভেলেবেল আছে সেই ডেটা। আচ্ছা, আপনি আরেকটা কথা, এটা নিয়ে কথা বলতে বলতে একটু অন্যদিকে চলে এলাম। পিএমএস বলছিলেন, হ্যাঁ, মানে এটাতে মানে কিভাবে ইনভেস্ট করে? কারণ পিএমএসটা আমরা সাধারণত মার্কেটে শুনি না। আমরা যেটা শুনি শেয়ার শুনি, মিউচুয়াল ফান্ড শুনি। এটা শেয়ারেরই ইনভেস্টমেন্ট, মূলত এটা শেয়ারেরই ইনভেস্টমেন্ট। কিন্তু ক্লায়েন্টের সাথে যে কোম্পানিটা পিএমএস করছে তার একটা এগ্রিমেন্ট হয় যে আপনি তাকে এক্স অ্যামাউন্ট পেমেন্ট করছেন। এটা কি বৈধ এগ্রিমেন্ট? বৈধ এগ্রিমেন্ট, এক্স অ্যামাউন্ট পেমেন্ট করছেন এবং তারা সেই টাকাটা নিয়ে এখানে এইভাবে ইনভেস্ট করবে, সেটা এগ্রিমেন্টে লেখা থাকে এবং তারা সেইভাবেই করে। তারা যদি সেই এগ্রিমেন্টকে ভায়োলেট করে তাহলে আপনার কাছে আইনি দরজা খোলা থাকে। আচ্ছা, মানে আমরা যেমন শেয়ার কিনতে গেলে মিনিমাম 1 টাকা দিয়েও কিনতে পারি, বা মিউচুয়াল ফান্ড কিনতে গেলে 250 টাকার আজকাল মিউচুয়াল ফান্ড শুনেছি। মানে পিএমএস এর ক্ষেত্রে সেরকম করে মিনিমাম ব্যালেন্স আছে। এবং পিএমএস সাধারণত হাই নেটওয়ার্ক বা হাই ইনকাম গ্রুপের জন্য পিএমএস এর মিনিমাম টিকিট সাইজ হচ্ছে 50 লাখ টাকা। 50 লাখ? ইয়েস। এই জন্য সাধারণ মানুষের জন্য পিএমএস ভাষাটা অত পরিচিত নয়। হ্যাঁ, আমিও মানে শোনা যায়নি ওই পর্যন্ত। এক্স্যাক্টলি। কিন্তু অনেক বিজনেসম্যান হতে পারে যারা নিজের ব্যবসাতে এতটাই মশগুল থাকেন যে তারা রোজগার করেন, কিন্তু তারা ইনভেস্টমেন্ট নিয়ে অতটা পারেন না, সময় দিতে পারেন না বা পড়াশোনা করতে পারেন না, তাদের জন্য পিএমএস একটা ভালো পথ। আচ্ছা, মানে আমি তো অনেককেই জানি মানে বড় ব্যবসা করে এবং অ্যাকাউন্টে ভালো অ্যামাউন্টে টাকা রেখে দেয়, তারা কি পিএমএস ইনভেস্ট করতেই পারে? একদম পারে। আচ্ছা, একদম পারে এবং করা উচিত বলেও আমার মনে হয়। পিএমএস কি অন্য কোনো মানে শেয়ারের থেকে বেটার বা রিস্ক কম থাকে বা রিটার্ন বেশি থাকে? সেইভাবে আমরা কিভাবে ব্যাপারটাকে দেখতে পারি? পিএমএস হচ্ছে আপনার টাকাটা কোনো একজন এই শেয়ার মার্কেটের অভিজ্ঞ লোক আপনার হয়ে সামলে দিচ্ছে, যদি আমি এভাবে বলি। মানে আপনি আপনার ছেলে মেয়েকে যদি পড়াতে ভর্তি করেন, প্রাইভেট টিউশনে দিতে চান, তাহলে আপনি কার কাছে দেবেন? যে একাডেমিক্যালি ভালো এরকম একটা ছেলে বা মেয়েকে দেখবেন যে আরে এ তো খুব ভালো, এর কাছে দিই না। আপনি ব্যাকগ্রাউন্ড চেক করে দাও, যে পড়াক, ভালো হোক বা খারাপ হোক, আমিও তাকে দিয়ে দিলাম। তো আমরা সবসময় সেরকম চেক করি। পিএমএস এর ক্ষেত্রেও আমরা সেটাই চেক করি যে যার কাছে আমি টাকা দিচ্ছি সে ইকুইপড, তার পড়াশোনা আছে, সে এইটা নিয়ে কাজ করে, সে এই নলেজটা তার আছে যে আমার টাকাটা সামলাতে পারবে। এটা হলো পিএমএস। আরেকটা কথা আপনি বললেন যে ডেট মার্কেট, সেইটা কি? মানে ডেট মার্কেট বলতে কি বোঝায়?
ডেট মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট, যদি একদম সাদা বাংলায় বলি, হ্যাঁ, মানে টেকনিক্যালি তো অনেক এগুলো আমরা কিছু আছে। সাধারণত মানে আপনার সঙ্গে Right. আড্ডা মারতে মারতে আমরা এটাকে আমি যা শুনতে পাচ্ছি কথাগুলো, কিন্তু as such টেকনিক্যালি আমরা- বলে এখানে খুব একটা লাভ নেই। আমি সাধারণভাবে যদি বলি, এমন একটা মার্কেট যেখানে রিটার্নটা ফিক্সড। মানে ফিক্সড ডিপোজিটের মতন। ফিক্সড ডিপোজিট ইজ এ পার্ট অফ ডেট মার্কেট, আচ্ছা, সেরমভাবে যদি বলি। ট্রেজারি বিল আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ, আরবিআই বন্ড আছে, যেগুলো আগে থেকে কত পাবেন আপনাকে বলে দেয়, যে আপনি 8% পাবেন, বা আপনি 7% পাবেন, বা আপনি 9%, যেটাই বলে দিল, ঠিক। সেটা ফিক্সড। আচ্ছা, সেটাই হচ্ছে ডেট মার্কেট। তাহলে নর্মাল ফিক্সড ডিপোজিট আর এই যে ডেট মার্কেটে যেটা বলছেন, মানে ডেট মার্কেটে ইনভেস্টমেন্ট, মানে এটা ডিফারেন্সটা কোনখানটা গিয়ে দাঁড়ায়? মানে ডিফারেন্স এগুলো কি শেয়ার বলবো না, মার্কেটের মতনই ওই Difference টার্মিনালে লোকে নয়। দেখতে পায়? কিছু কিছু জিনিস নিশ্চয়ই পায়। আচ্ছা, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ, হুম, হুম। ট্রেজারি বিল, এগুলো টার্মিনালে দেখতে পায়। তার মানে আমি যদি 10 টাকা দিয়ে কিনি, আমি একটা শেয়ারও 10 টাকা, একটা ডেটও 10 টাকা, আর আমি টোটাল হয়তো 10,000 টাকা লাগলাম। এফডিটা আমি হয়তো 7% বা 4% পাচ্ছি, একটা হয়তো 5 বছরের জন্য করলাম। আর ডেট মার্কেটিং আমি যদি 5 বছর রাখি, এবং ধরে একটা শেয়ারে আমি ইনভেস্ট করলাম, যে কোনো একটা ভালো কোম্পানির শেয়ার হয়তো 20 বছর ধরে চলছে, বা 50 বছর ধরে ভারতবর্ষ ব্যবসা করছে, তাহলে কি তিনটের মধ্যে রিটার্ন ওয়াইজ আপনার হিসাবে কার ভালো থাকা উচিত? শেয়ার বাজারের অবভিয়াসলি রিটার্ন ভালো হওয়া উচিত, কারণ এখানে রিস্ক বেশি, রিটার্নও বেশি। আর এফডিতে প্রথমে বলে দিচ্ছে কত পাবো, ডেটও বলে দিচ্ছে কত পাবো, হ্যাঁ, মানে গভর্নমেন্ট সিকিউরিটিজও বলে দিচ্ছে কত পাবো, ট্রেজারি বিলও বলে দিচ্ছে কত পাবো। ডেট মার্কেট কত পাবো বলেই দেয়, আচ্ছা, শেয়ার বাজার বলে না। না বলে, আনসার্টেনটি জোনে আপনি ঢুকছেন, ফলে অটোমেটিক আপনার রিস্ক বাড়তে পারে। সেই জন্য শেয়ার বাজার থেকে আমরা রিটার্নও বেশি এক্সপেক্ট করি। ওকে। ডেট থেকে যেহেতু বলা আছে, সেই জন্য তার রিস্কটাও অপেক্ষাকৃত অনেকটা কম। কিন্তু এবার আরেকটা কথা যেটা আপনার থেকে শিখলাম, যে শেয়ার বাজারের মতন এটাও নাকি ট্রেডিং করা যেতে পারে। তাহলে আমি যেটা 10 টাকা কিনেছি, আমি একটা ইন্টারেস্টও পাচ্ছি, আবার 10 টাকাটা 9 টাকাও হতে পারে, বা 12 টাকাও হতে পারে কি? না, আচ্ছা, একটু উদাহরণ দিয়ে বলি। হুম, ধরুন 100 টাকার একটা গভর্নমেন্ট সিকিউরিটিস, ওকে, সেই 100 টাকার গভর্নমেন্ট সিকিউরিটিস লিস্টিং আছে, বাজারে কেনা বেচা করা যায়, ঠিক, এবং তার ইন্টারেস্ট 31শে মার্চ পেমেন্ট হবে, ঠিক আছে। ওকে, তো 1 এপ্রিলে তাহলে একদিনও ইন্টারেস্ট ডিউ নেই, না, ঠিক। 1 মেতে 1 মাসে ইন্টারেস্ট ডিউ, 1 জুনে 2 মাসে ইন্টারেস্ট ডিউ, কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট কবে? মার্চের শেষে গিয়ে। তো আমি যদি 1 এপ্রিলে কিনে 1 মেতে বেচে দিই, তাহলে কি আমি ইন্টারেস্ট পাবো? পাবো না, কারণ 31শে মার্চে আমার কাছে থাকতে হবে, তবেই আমি ইন্টারেস্ট পাবো। এবার কিন্তু এই যে 1 মাস আমি টাকাটা ধরে রাখলাম, এই 1 মাসের জন্য যে ইন্টারেস্টটুকু হওয়া উচিত আমার, পাওয়া উচিত আমার, যেটা আমি পেলাম না, কারণ 31শে মার্চে ধরা নেই বলে, ঠিক, এই পরিমাণ ইন্টারেস্ট আমার 100-র সাথে জুড়ে যায়। আচ্ছা, রাইট। অর্থাৎ আমি আলোচনার হিসেবে সুবিধার জন্য যদি বলি, যে 12%-এ কোনো একটা ডেট, মানে প্রতি মাসে 1% হিসাবে, প্রতি মাসে 1% হিসেবে সুবিধা যদি বললাম, একটা এক্সাম্পল হিসাবে, তো প্রতি মাসে 1% হওয়া উচিত। তাহলে আজকের যেটার দাম 100 টাকা, মে মাসের শেষে, এপ্রিলের শেষে গিয়ে বা মের শুরুতে সেটা হবে 101 টাকা, বাজারে 101 টাকাই থাকবে। আচ্ছা, জুনের শেষে গিয়ে 102 টাকা। প্রত্যেক মাসের ধরুন ওই দামটাও ওই দিন অনুসারেই চেঞ্জ হয়। এবার যে লোকটা ফেব্রুয়ারিতে গিয়ে কিনেছে, সে তাহলে 111 টাকায় কিনলো, আর মার্চের যে শেষ হয়ে গেল, দামটা আবার 100 হয়ে গেল, আর 12 টাকা তার অ্যাকাউন্টে ইন্টারেস্ট বাবদ ক্রেডিট হয়ে গেল। তার মানে আপনি যেটা বলছেন, যে যাদের কোনো সময় হয়তো লিকুইডিটি দরকার হতে পারে, তারা যদি ডেট মার্কেটে টাকাটাকে, যেটা সাধারণত ব্যাংকের কারেন্ট, ব্যবসায়ীরা ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে রেখে দেয়, হয়তো জানে যে আমার 3 মাস বাদে লাগবে, পেমেন্ট করতে হবে, এক্সপোর্টের হয়তো পেমেন্ট করতে হবে, তারা যদি টাকাটা ডেট মার্কেটে রেখে দেয়, কিছু টাকা হলেও রিটার্ন পাবে, মানে অনেক বেশি পাবে, অনেক বেশি পাবে, রাখা উচিত।
আরেকবার একটু মানে ডেট details মার্কেটে বলেন। 3 মাসের জন্য যদি কোনো টাকা রাখেন, 3 মাসে 2 মাসের 2 দিনের জন্য টাকা রাখতে পারে। লিকুইড ফান্ড আছে, অনেক কিছু আছে। 2 দিনের জন্য টাকা রাখা যেতে পারে, তো 2 দিনের ইন্টারেস্ট পাবে। 4 দিনের জন্য রাখলে 4 দিনের ইন্টারেস্ট পাবে। আপনি এই যেরকম জিনিসটা বললেন কিন্তু 3 মাসের জন্য রাখতে হবে, তো 3 মাসের জন্য পাবে। তো যদিনের জন্য আসে ততদিন ইন্টারেস্ট তো পাবেই সে। কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট থাকে না, সাধারণত তো থাকেই না। সেভিংস অ্যাকাউন্টে আমরা ইন্টারেস্ট থাকে জানি, রাইট? সেটাও নমিনাল থাকে, 2.5%, 3% মতন থাকে। 2.5% থাকে। কিন্তু অন এ হোল টাকা এমনভাবে রাখা যেতে পারে যেটা টাকা তার ইন্টারেস্ট গ্রো করে। একটা কোটেশন আছে, ইয়োর মানি শুড নট স্লিপ। তো ইয়োর মানি শুড নট স্লিপ, টাকা সবসময় রোটেশন। কারেন্ট অ্যাকাউন্টে সবাই তো টাকা এমনি পড়েই থাকে, মানে কোন সেটা ওই মানে পড়ে আছে ওয়াকিবহল নয়, অন্যান্য এটা ইনস্ট্রুমেন্ট তো শহরের সম্পর্কে। দিকে যদি কোনো বড় কোম্পানিও ধরি, সেখানে বড় ব্যবসাতে কিন্তু টাকাটা পড়েই থাকে। শনি রোববার তো কোনো পেমেন্টও হয় না, ব্যাংকও বন্ধ থাকে। একদম। কিন্তু শনি রবিবার জন্য 2 দিনের জন্য কোনো শর্ট টার্ম লিকুইড ফান্ডে রাখতে হয়, 2 দিনের ইন্টারেস্টও সে পাবে। মানে আপনি বলছেন যে শুক্রবার দিন কেউ যদি টাকাটাকে নিয়ে মিউচুয়াল ফান্ডে রেখে দিল, মানে লিকুইড ফান্ডে, একদম। আবার হয়তো তার দরকার, সোমবার দিন সকালবেলা করে দিলে তাহলে সে যেহেতু বা হয়তো 7 দিনে উনি যে কোনো যার ব্যবসাতে যেরকম 1-2 দিন লাগে প্রয়োজন, না, যার যেরকম নয়তো প্রয়োজন, 10 দিন 15 দিন। রাইট। ওখানে আসতে 1 দিন লাগবে। ও 1 দিনেরটা যদি তার T+1 হাতে যেটা রাখতে আপনারা পারে, বলেন। হাতে রাখতে পারে। হ্যাঁ, এই একটা নতুন তাহলে সাইট অত আপনি ওপেন উঠে আসবে। করলেন, যেটা নিয়ে মানে সাধারণত আমরা কেউ কখনো আলোচনা করি না। হ্যাঁ, মানে ব্যবসায়ীদের টাকাগুলো সাধারণত কারেন্ট অ্যাকাউন্টগুলোতেই পড়ে থাকে। এবং আমি যদি সারা ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গের হিসাবে, ভারতবর্ষ তো অনেক বড় হিসাব হয়ে যাবে, বা কলকাতার হিসাবে দেখাই, মানে কয়েক হাজার কোটি টাকা হয়তো আইডেল পড়ে থাকে, যেটার কোনো রিটার্ন হয় না, যিনি মালিক তার, তাই কি? অবভিয়াসলি অনেক টাকা ব্যালেন্স আছে। এবং টোটাল আমরা যদি বলি যে একটা শহর কেন্দ্রিক বা ইয়েতে, গ্রামের দিকে হোক বা যেখানেই হোক, কারেন্ট অ্যাকাউন্ট মানে তো ব্যাংকের অ্যাকাউন্ট, সুতরাং এটা তো আপনার না, কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যবসাদারদের অ্যাকাউন্ট। ব্যবসাদারদের অ্যাকাউন্ট। সাধারণ লোক তো কারেন্ট অ্যাকাউন্ট খুলবে না, ইন্ডিভিজুয়াল তো সেভিংস অ্যাকাউন্টই খুলবে। কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যবসাদারের অ্যাকাউন্ট, এবং ব্যবসাদারেরা অনেক সময় অনেক টাকা তার অ্যাকাউন্টে একদম ফেলে রেখে দেয়, ভাবেন যে হয়তো লাগবে এমার্জেন্সিতে, কোন পেমেন্ট ছাড়তে লাগলে। একদম। যদি প্ল্যানিং একটু ঠিকঠাক থাকে, তাহলে সেই টাকা থেকে সেও রোজগার করতে পারবে, সেই সুযোগ আছে। আইডল ফান্ডটা যেভাবে আছে, একদম। যদি আমি বিল রেজ সেভাবে করি, যে আমি পেমেন্ট যেতে চেক সেভাবে পেমেন্ট করি, বা আমি যে বিল রেজ করবে আমি জানি একদিনে, বা আমার কাছে কোনো বিল আসলে তাকে পেমেন্ট করব আমি 24 ঘন্টায়, এরকম যদি ইন্টারনাল স্ট্রাকচার ঠিক থাকে, তাহলে অটোমেটিকই সেই টাকা থেকে সে রোজগার করতে পারবে। মানে ডিসিপ্লিনড অ্যাপ্রোচ যদি থাকে, ইন্টারনাল সিস্টেম যদি সলিড থাকে, তাহলে প্রত্যেকটা ব্যবসা তার আইডল মানি থেকে টাকা রোজগার করতে পারবে। তার মানে যদি ওনারা ঠিক মতন ইউটিলাইজ করেন বা সাইন্টিফিক্যালি ইউটিলাইজ করেন, ওনারা তার থেকেও একটা রিটার্ন পেতে পারেন। একদম। আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে বলি, যে ধরুন আমি একটা ব্যবসা চালাই, আমার কাস্টমাররা জানে যে আমার কাছে যেদিনকে বিল ওরা রেজ করবে, তার পরের দিনই তারা পেমেন্ট পাবে। এটা আমি সিস্টেম করে রেখেছি। ওকে। অর্থাৎ আজকের দিনে আমার কাছে 10টা বিল এলো, আমার অ্যাকাউন্ট সেগুলো চেক করবে, করে দিনের শেষে ধরলো যে আমার এত টাকা লাগবে এগুলো পেমেন্ট করতে। ধরুন 1 লাখ টাকা লাগবে ওটা পেমেন্ট করতে। ওকে। তো কি করবে, 1 লাখ টাকা ওই লিকুইড ফান্ড থেকে বা যেখানে ইনভেস্ট আছে শর্ট টার্মে, সেখান থেকে লিকুইডেট করবে, রিডেমশন করবে। পরের দিন সকালবেলায় আমার ব্যাংকে সেই টাকাটা ঢুকে যাবে, আমি পরের দিনে তাকে পেমেন্ট করে দেবো। অর্থাৎ কাস্টমারের কাছে কি রইলো, আজকের বিল জেনারেট হয়েছে, কালকেই পেমেন্ট হয়ে গেল। বাজারে আমার রেপুটেশন কি হলো, স্ট্রং হলো, কি এর কাছে বিল দিলেই একদিনের ভেতর পেমেন্ট চলে আসে। আমার সিস্টেমও রইলো একদম ওইভাবে, যে আমি একদিনের বেশি টাইম নেব না। আর এই যে পিরিয়ড, যতদিন না বিলটা আমার কাছে পৌঁছচ্ছে, কারণ অনেক সময় আমরা দেখেছি যে আমি একটা শেয়ার কিছু বিক্রি করেছি, আমার যে ব্যবসা তার কিছু একটা বিল ট্রানজ্যাকশনস হয়েছে, যে কোনো কারণে বিল তারা দিতে পারেনি,
তাদের রিলেটেড কিছু অসুবিধা আছে, হতেই পারে এখন তাদের অ্যাকাউন্টসের স্টাফ হয়তো আসেনি, অনেক কারণ থাকতে পারে যার ফলে বিল 2-4 দিন দেরি হয়। এই 2-4 দিন যে আমার কাছে যে বিলটা পৌঁছলো না, সেটা তো আমার কাছে আসা অবধি আমি তো পেমেন্ট করতে পারবো না। কারেক্ট। তো আমার কাছে বিল আসার জন্য ওয়েট করতেই হবে। এই ওয়েট করার সময়টা আমার যে টাকাটা, সেটা কারেন্ট অ্যাকাউন্টে ফেলে রেখে তো কোনো লাভ নেই। সেই টাকাটা আমরা যদি এই সিস্টেমে চলি যে প্রত্যেকবার বিল আসলেই আমরা পরের দিন পেমেন্ট করব, তাহলে অটোমেটিক যে কোনো বিল, সেটা ট্রানজ্যাকশনাল বিল হতে পারে, সেটা ইলেকট্রিক বিল হতে পারে, টেলিফোন বিল হতে পারে, আমার ব্যবসা রিলেটেড যে কোনো খরচা হতে পারে, যে খরচার বিল আজ, কারণ যে কোনো বিল আসলেই তার ডিউ ডেট আমার কাছে ফিক্স থাকে। ঠিক। তো বিল ডেটের আর ডিউ ডেটের এই পিরিয়ডটা তো আমরা যদি ঠিকভাবে এই যেরকমভাবে বললাম স্ট্রাকচার ওয়াইজ মেনটেন করি, তাহলে অটোমেটিকই ওই টাকাগুলোই ঘুরে আসবে, সেটার কোনো ইনভেস্টেড থাকবে, আইডল পড়ে থাকবে না, এবং সেই টাকা থেকেও একটা পার্সেন্টেজ আমি আর্ন করতে পারবো, আমার ব্যবসায় সেটা সাহায্যই করবে। তো এই প্ল্যানিংটা যদি একবার থাকে, তো কারেন্ট অ্যাকাউন্টের আইডল ফান্ড ফেলে রাখার থেকে গভর্নমেন্টের যে অন্যান্য লিকুইড ফান্ড আছে, বা লং টার্মের হলে ট্রেজারি বিল আছে, আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেখানে ইন্টারেস্ট রেটটা ফিক্সড, সেইখানে রাখলে অটোমেটিক কিছু কিছু আর্নিং আমার চলে আসে। আচ্ছা, তার মানে আপনি যেটা বলছেন, ধরুন আমি জানি যে আমার অ্যাকাউন্টে সারা বছর, মানে আমি বহু ব্যবসায়ীর সঙ্গে কথা বলি, তো একটা জিনিস সবার কাছে আমি দেখেছি কমন, যদি লেগে যায়, যদি কোনো এমার্জেন্সি আসে, ওটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যালি কনসেপ্ট। ওই 10 লাখ টাকা যার সারা বছর ব্যালেন্স পড়ে আছে, বা যার 1 কোটি টাকা সারা বছর পড়ে থাকে, সেইটাকে যদি আমরা 80% বা 70% লিকুইড ফান্ডে রেখে দিই, 30% যদি এমার্জেন্সি ফান্ড হিসেবে রেখে দিই, বা যাই একটু কমফোর্ট লেভেল বাড়ানোর জন্য 40% রেখে দিই, তাহলে যার 1 কোটি টাকা ব্যালেন্স পড়ে থাকে, সে যদি 30 লাখ রেখে 70 লাখের ওপর ফেলে রাখে, 70 লাখের ওপর সে 7% তো সারা বছরে পাচ্ছেই। 7 হয়তো পাবে না, 2-3 দিন বা হয়তো 5% পাক। আগে কত পাচ্ছিল? আগে তো জিরো ছিল। জিরো থেকে পজিটিভই যাবে, নেগেটিভ তো আর যাবে না। 5 লাখ টাকা মানে মোটামুটি কলকাতার বাজারে 2টো স্টাফের মাইনে। দুটো স্টাফের মানে আমি যেটা এখন সবাই বলে যে কস্ট কন্ট্রোল, কস্ট কনসাসনেস, মানে সেই জিনিসটা কিন্তু এখান থেকে হয়ে যেতে পারে, তাই তো? পারে, অনেকটাই তাকে সাহায্যই করবে তার খরচাকে কন্ট্রোল করতে। এটা কি একদম মানে প্রত্যন্ত গ্রামের মধ্যেও করা যেতে পারে? যারা হয়তো বড় ব্যবসা আছে গ্রামের দিকে, হয়তো পানের আড়ত আছে, আলুর গুদাম আছে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে এটা সম্পর্ক, এটা কি অনলাইনেও করা যেতে পারে? অনলাইনেই করা যেতে পারে। আচ্ছা। অফলাইনে সাধারণত এখন কেউ করে না, কারণ ফর্ম ফিল আপ করো, সেখানে পৌঁছে দাও, 2 দিন পরেই যখন লাগবে আবার ফর্ম দিয়ে তাকে পাঠাও, ওখান থেকে টাকা তোলার, এইটা এখন খুবই ব্যাকডেটেড হয়ে গেছে সত্যি কথা বলতে। এখন অনলাইনেই করে, কারণ পরিষেবা সব জায়গায় পৌঁছে গেছে, অনেক সহজে নিজের মোবাইল থেকেই করা যেতে পারে। আমি একদম উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি, আমি যখন নর্থ বেঙ্গলে যাই, ধরা যাক চা বাগানগুলো, অথবা আমি যদি একটু নিচের দিকে নেমে আসি, যে মুর্শিদাবাদে যে বিভিন্ন তামাকজাত দ্রব্যের যে ফ্যাক্টরিগুলো আছে, বা মেদিনীপুরের দিকে গেলে আলু বা যে কোনো এগ্রিকালচার রিলেটেড, এদের অ্যাকাউন্টে কিন্তু একটা বড় অঙ্ক অনেক সময় দেখা যায় পড়ে থাকে। মানে ওনারাও জানেন আছে, কিন্তু যদি লেগে যায় ভেবে আমরা রেখে দিই সেই সব জায়গাগুলোতে। তার মানে এটা হচ্ছে আইডিয়াল। বা কলকাতার বুকেও, কারণ আমি যতদূর মনে হয় যে মানে যারা ব্যবসা করেন অনেকেই হয়তো জানেন না যে লিকুইড ফান্ড, আপনি যেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, যে লিকুইড ফান্ডে টাকাটাকে ফেলে রাখা যেতে পারে। একদম, প্রত্যেকটা ব্যবসা আলাদা আলাদা। প্রত্যেকটা ব্যবসাদার জানে তার ব্যবসায় এমার্জেন্সি কীভাবে আসে। সিজনাল ব্যবসা হলে তার সেটা একরকমভাবে আসে, সারা বছরের ব্যবসা এক এক রকমভাবে আসে, কিন্তু ব্যবসাদারের থেকে এটা ভালো কেউ জানে না। যার ব্যবসা তার থেকে ভালো এটা কেউ জানে না, ঠিক, যে আমার এমার্জেন্সি কখন আসে, কিভাবে আসে। ঠিক। এবং সে যেহেতু সে বেস্ট পারসন এটা জাজ করার জন্য, তো তার পক্ষে আরামসে প্ল্যান করা সম্ভব যে কতটুকু এমার্জেন্সিতে রাখবো আর কতটুকু সেমি এমার্জেন্সিতে রাখবো। আমি বলি যদি, কারণ ওই টাকাটা তো আমি একদিনেই পেয়ে যাচ্ছি, আমার স্পটে লাগলে আমার প্রবলেম।
Okay. আমার যে একদিনও আমার রিয়াকশন টাইম থাকে তাহলেই তো আমি অ্যারেঞ্জ করে ফেলছি, আর আজকে রিডিম করলে কালকেই তো আমার ব্যাংকে ঢুকে যাবে। এবং সেটা মোবাইল থেকেই করা যায়। একদম। সুতরাং ওটাকে আমি যদি সেমি ইমার্জেন্সি বলি তাহলেই একদিনের রিয়াকশন নিয়ে আমি টাকা পেয়ে যেতে পারি। তো অনায়াসেই সেই প্ল্যানিং সম্ভব এবং সেই প্ল্যানিং উপকৃতই করবে। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনার সঙ্গে যখন আমার প্রথম কথা হয়েছিল ফোনে পডকাস্টের ব্যাপারে, হ্যাঁ, তখন আমরা বলেছিলাম একটা আড্ডা মারবো। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, যেটা সাধারণত হয়তো কোনো নিউজ পেপার আসেনি বা মিডিয়াতেও যায়নি, যে এটা অনেকটা ব্যক্তিগতভাবে আপনাকেই মানে ব্যক্তিগত প্রশ্নের দিকেও ভাবতে পারেন। আপনি কি বাংলাদেশের স্টক মার্কেটের সঙ্গে কোনোভাবে জড়িত? বা বাংলাদেশে আমি এখন শুনেছি যে ওই আমাদের এখানে যেগুলো ফিউচার বা অপশান বলা হয় সেইগুলো নেই। আপনি কি ওনাদের সঙ্গে কোনোভাবে ওটা ডেভেলপমেন্টের কাজ করছেন? কিছুদিন করেছি, আমি বলতে পারি কিছুদিন করেছি, কারণ খুব মানে খবরটা সত্যি? হ্যাঁ, কিছুটা হলেও সত্যি। বছর 3-4 আগে বাংলাদেশের যারা রেগুলেটর, স্টক মার্কেটের যারা রেগুলেটর, তারা ঠিক করে যে ডেরিভেটিভ মার্কেট চালু করবে। ডেরিভেটিভটা এক্স্যাক্টলি? ডেরিভেটিভ মানে হচ্ছে যে এমন একটা জিনিস যেইটা ভবিষ্যতের কি দাম থাকতে পারে তার উপর প্রেডিক্ট করে আজকের দিনে দাঁড়িয়ে একটা পজিশন বিল্ড করা। আচ্ছা, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব রিসেন্টলি দেখেছি সোনা অনেক বেড়ে গেছে। ঠিক ঠিক, তো আমি 1 লাখ টাকা ছুঁয়ে ফেলেছিল। রাইট, আমি যদি সোনার ব্যবসায়ী হই বা সোনার দোকানদার হই, আজ থেকে 4 মাস আগে যদি আমার জানতাম যে সোনা এতটা বাড়বে, তাহলে আমি স্টক তুলে রাখতে পারতাম। নিশ্চয়ই। কিন্তু সেই স্টক রাখতে গেলে সোনা অনেক দামি, হ্যাঁ, এতটা সোনা তুলে রাখা তো সম্ভব না। তো এমন একটা প্ল্যাটফর্ম যদি আমার কাছে থাকে যেখানে আমি সোনার একটা কন্ট্রাক্ট তুলে রাখতে পারি যেটা ভবিষ্যতে আমার কাছে ডেলিভারেবল হবে, ওকে, তো এই রকম যে বাজার, সেই বাজারকেই ডেরিভেটিভ বাজার বলে। সেটা আমাদের এখানে আগে ওটিসি মানে বাজারে খুব আরামসে চলতো, সেটা হচ্ছে আলুর বন্ড বিক্রি হতো। আলুর বন্ড এখন আলুর বন্ড বিক্রি হয়, এটাও কিন্তু ডেরিভেটিভ বাজার, যে আলু যখন উঠবে তখন আমি ওটা পাবো, তার আগে আমি একটা টাকা দিয়ে ব্লক করে রাখলাম। আচ্ছা আচ্ছা, সেটা একটা অন্য প্ল্যাটফর্ম, কিন্তু সেটাও একটা ডেরিভেটিভেরই পথ, মানে ফিউচারের কিছু আজকের দিনের ডেটা আমি বুক করে রাখছি। তো বাংলাদেশে ওরকমই ডেরিভেটিভ বাজার আগে ছিল না, ওরা ঠিক করে ডেরিভেটিভ চালু করবে এবং প্রধানত সোনা এবং কটন, ওখানে যে মেন এক্সপোর্ট এবং সবথেকে বেশি প্রোডাকশন হয় হচ্ছে কটন। রাইট, তো ওই দুটোর ওপরই ওরা চালু করবে। তো সেই সূত্র ধরে ওখানকারই ব্রোকিং কোম্পানি আমার সাথে যোগাযোগ করে এবং প্রধানত ওদের এমপ্লয়ীদের ওয়াকিবহাল করা, সচেতন করা, কিভাবে এই প্রোডাক্টগুলোকে চালানো যেতে পারে, কিভাবে তার রিস্ক ম্যানেজমেন্ট হতে পারে, ক্লায়েন্টকে কিভাবে অ্যাওয়ারনেস দেওয়া যেতে পারে, এই সব নিয়ে আমি অনেকগুলো সেশনস ওদের সাথে আমি করেছি। তার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জেও আমি ভিজিট করেছি, ওনাদের যে এমডি এবং কমপ্লায়েন্স অফিসার, আইটি হেড, তার সাথেও আমি মিট করেছি এবং তারাও কিভাবে আমাদের এখানে যেভাবে বাজার চলে সেই জ্ঞানটা তাদের সাথে আদান প্রদানের মাধ্যমে তারাও কিছুভাবে আশা করি উপকৃত হয়েছে। তো এই রকমই আমরা অনেকগুলো সেশনস করা হয়েছে। আমি ঢাকাতে গিয়েছিও একবার, গিয়ে ওদের সাথে কথাবার্তা হয়েছে এবং সেখান থেকে ভালোই সম্পর্ক আমার সাথে ওদের তৈরি হয়েছে। তো সুতরাং এবং এখনও ওরা শুরু করতে পারেনি, সেটার পেছনে অন্যান্য কারণ আছে, কিন্তু হ্যাঁ অনেকগুলো ভালো আদান প্রদান হয়েছে, এটুকুই বলতে পারি। সুসম্পর্ক জাতীয় কাজ এই হয়েছে এবং সেই সূত্র ধরে আমি তার আগেও অবধি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে খুব একটা ওয়াকিবহাল ছিলাম না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এই সূত্র ধরেই আমার তাদের সম্পর্কে জানা এবং পড়াশোনা করা, তারা কিভাবে কাজ করছে না করছে সেটা জানা, এবং তারা আমাদের এখানের ক্যাশ মার্কেটে যেরকম কাজ হয় সেরকমভাবেই কাজ হচ্ছে। কিছু কিছু রেস্ট্রিকশনস আছে, কারণ তারা আমাদের মতো ওপেন ইকোনমি এখনো হয়নি। ওকে,
ফলে আমরা যতটা গ্লোবালাইজড হতে পেরেছি ততটা এখনো হয়নি, কারণ ইকোনমিটা অনেক ছোট সাইজের, তো কিন্তু চেষ্টা করছে। ম্যান পাওয়ার ওরিয়েন্টেড এক্সপোজার ভালো আছে, খুব ভালো ভালো ছেলেমেয়েরা কাজ করছে, বাহ, এবং তাদের পড়াশোনা বলুন, তাদের ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, বিভিন্ন দেশেও তারা কাজ করেছে। এরকম অনেকের সাথে আমি কথাবার্তা বলেছি যারা ফিরে এসে বাংলাদেশে কাজ করছে। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো, এবং আশা করি খুব শীঘ্রই তারা চালু করতে পারবে এবং ভালো কাজ করবে। মানে আমরা যদি পরবর্তী আলোচনা বা এই নেক্সট হয়তো যে সময়টা আমরা আলোচনা করব, যে আড্ডা মারতে মারতে, সেটার নাম আমরা দিতেই পারি যে ডিসাইফারিং বাংলাদেশ, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। না, অসুবিধা নেই, দিতেই পারি, ভালোই হবে। এখন আমরা সবাই আলোচনা করি হচ্ছে ন্যাসডাক নিয়ে, অথবা হংকং, অথবা সিঙ্গাপুর, ইউকে, এই দেশগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু বাংলাদেশের স্টক মার্কেট নিয়ে আমি জানি না মানে লোকজন কতটা ওয়াকিবহাল আছেন। আচ্ছা, এটা কি ঠিক যে আমাদের এখানে যে কোম্পানিগুলো আছে, বিদেশি কোম্পানি ধরা যাক, তারা বাংলাদেশেও আছে, তার মানে কারণ বাংলাদেশে তাদের প্রোডাক্ট চলছে। ইউনিলিভার একটা এক্সাম্পল। আচ্ছা, এরকম যদি আপনি কিছু বলেন। এখানে লিস্টেড আছে, ওখানেও আছে। বার্জার পেন্টস একটা আছে। আচ্ছা, ইউনিলিভার তো বললামই। ফার্মেসি মানে ফার্মাসিউটিক্যালস অনেকগুলো কোম্পানিও আছে। তো সেইগুলোর দাম কি দুটো এক্সচেঞ্জেই সমান? দুটো এক্সচেঞ্জ বলতে মানে ধরুন আমাদের এখানে এনএসসি, হ্যাঁ সরি, না, দুটো দেশে একদমই সমান না, একদমই সমান না, খুব আলাদা। আমাদের পি অনেক ক্ষেত্রেই অনেক বেশি। পিটা কি? প্রফিট আর্নিং রেশিও। ওকে। যেটা কেনা বেচার ক্ষেত্রে একটা মূল প্যারামিটার বলতে পারি, সেটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক কম। তো যদি একই কোম্পানি দুদিকে লিস্টিং হয়, তাহলে ওরা অনেক সস্তায় বিক্রি করছে বলতে পারি। মানে একদম মানে সাদামাটা খরচা এতে যদি বলি, একই জিনিস দুটো দোকানের ভেতর ওদের দোকানে আপাতত অনেকটা সস্তা। আমরা যেমন এখান থেকে সুইফটের মাধ্যমে বিদেশে টাকা পাঠাই, তাহলে কোনো অপশন আছে কি কেউ হয়তো বার্জার পেন্ট ওখানে কিনলো করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিল? সেই সুযোগ নেই। আপনাকে এখানেই কিনতে হবে, আপনি ওরা ওদের লোকেরা ওখানেই কিনবে, আমরা এখানেই কিনবো। হ্যাঁ, ফরেন ইনভেস্টর যারা আছে তারা দু দেশে যেখানে চয়েস করবে সেখানেই কিনতে পারতে পারে। যে দেশে কিনবে সে দেশেই বেচতে হবে। আচ্ছা, সে দেশেই কিনবে, সে দেশেই বেচতে হবে। তবে হ্যাঁ, শুধু একমাত্র পিই দেখে তো কেউ কেনে না। কারেক্ট। পুরো স্ট্রাকচারটা কান্ট্রির কীরকম, ইকোনমি কীরকম পারপাস করছে, সেই সব মিলিয়েই কেনা বেচা হয়। তো সেইগুলো কনসিডারেশন থাকে। তবে হ্যাঁ, অনেক শেয়ারস একই শেয়ারস এই দিকেও আছে, ওদিকেও আছে। ওখানে দুটো এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি। আচ্ছা, একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা চট্টগ্রাম। মানে আমাদের এখানে যেমন আগে 22টা না 24টা ছিল, কমতে কমতে এখন যদি মানে মেইন আমাদের দুটো, এমনিতে 3টে, ওখানে দুটো স্টক এক্সচেঞ্জ। তার ভেতর প্রধান হচ্ছে ঢাকা, আরেকটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। কিন্তু ঢাকাটাই প্রায় বলতে পারেন 80%। আচ্ছা, ঢাকা থেকে। আর মানে পপুলেশনের কতটা মোটামুটি স্টক মার্কেট সম্বন্ধে ওয়াকিবহাল বা ইনভেস্ট করে? মানে একটা শ্রেণী যারা উচ্চবিত্ত তারা তো করবেই। খুবই কম, কারণ ওই ডেট মার্কেট নিয়ে আমরা অনেকটা আলোচনা করলাম না। হ্যাঁ, ওখানে ডেটের রিটার্ন 13-14% প্রায়। মানে আমাদের এখানে যেটা 95, 96, 97 সময় 91-92-93-তে ছিল, মানে 5 বছরে টাকা ডবল, 92-তেও ছিল, রাইট, 5 বছরে টাকা ডবল। তো আমার যদি অত রিটার্ন ফিক্স থেকে পেয়ে যাই আমি, তাহলে শেয়ার বাজারের রিস্ক আমি অত নিতে যাব কেন? আচ্ছা, তো এই একটা মাইন্ডসেট আছে। যত বেশি ইকোনমি ওপেন আপ হবে, তত ডেটের ইন্টারেস্ট রেট কমবে, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কমবে, তত বেশি এই সব প্রোডাক্টগুলো পপুলারাইজ হবে। যেটা ইন্ডিয়াতেও পরবর্তীকালে আমরা যে একদম প্রথম প্রশ্ন ছিল না, 30 বছরে কি গ্রোথ দেখেছেন, আমি যদি আবার ঘুরে একদম শেষের দিকে এসে আবার প্রথমে চলে যাই, তাহলে 30 বছরে এই গ্রোথটাই আমরা কিন্তু খুব বেশিভাবে দেখেছি। যে ধীরে ধীরে ইন্টারেস্ট রেট পড়েছে 12-13% থেকে কমতে 5-6 আবার এখন যেহেতু একটু ইন্টারেস্ট রেট বেড়েছে, তো এখনো 6.5-7 গিয়ে আটকেছে, কিন্তু ওইখান থেকে পড়েছে। এবং যত ওটা পড়েছে তত মানুষের ভেতরে রিটার্নটাকে এক রাখার জন্য মিউচুয়াল ফান্ড, শেয়ার, এগুলো পপুলারাইজ হয়েছে। মানুষ এই অপশানসগুলোকে খুঁজতে শুরু করেছে।
বাংলাদেশে সেই খোঁজাটা এখনো প্রয়োজন হয়নি, কারণ তাদের রিটার্নটা অনেকটা বেশি। ও মানে যেহেতু ডেট মার্কেটে মানে মোটামুটি 14% 13% এরকম পেয়েই যাচ্ছিলেন, মানে সেই জন্য এর সেই থেকে জন্য বেশি কি দরকার আমার? আমি যদি 17-18 পাই তো 3-4%-এর জন্য অতটা রিস্ক কেন নেব? ঠিক কথা। তো একদম পরবর্তীকালে আপনি যেহেতু গেছিলেন ওখানকার ইকোনমিস্টদের সঙ্গে বা স্টক মার্কেটে যারা উচ্চপদস্থ অফিসার আছেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে বা আপনি অনেকগুলো সেশন নিয়েছিলেন যেমন বলছিলেন, মানে কি মনে হয় পরবর্তীকালে এই রেটটা কি সাস্টেন করতে পারবে, না আস্তে আস্তে আমাদের মতনই স্টক মার্কেটের দিকে বা ডেট মার্কেটের রেটটা কমে আসবে? কমা উচিত, না কমলে ইকোনমির ক্ষেত্রে পুরো রোটেশন তো হওয়া একটু মুশকিল। স্ট্যাগন্যান্সি এসে যাবে, ফান্ডের শর্টেজ এসে যাবে, সব কিছুই আছে। না হলে কনজিউমশনস যত বাড়বে মানুষের তত রোটেশন হবে, তত ইকোনমি চলবে বেশি। মানুষের সেভিংসের প্রতি যদি এতটা আগ্রহ থাকে, মানুষ সমানেই যদি 13-14% রিটার্ন থাকে, তাহলে দেশের কনজামশনসকে বাড়ানো একটু মুশকিল। ঠিক। তবে হ্যাঁ, লাস্ট অলমোস্ট 1 বছরে অনেকটা চেঞ্জ বাংলাদেশে হয়েছে। এই ইদানিং তো আমি যাইনি, ফলে নতুন সেট আপে কীরকম কী ডিফারেন্স এসছে সেটা এক্ষুনি আমার জানা নেই। যে গভর্নমেন্ট এসছে তো সেটা এক্ষুনি আমার কাছে জানা নেই, কারণ তারপরে খুব একটা ওদের সাথে ইন্টারাক্ট হয়েছে, কিন্তু অত ডিটেলসে মানে এই বিষয়ে শেয়ার মার্কেট নিয়ে ডিটেলসে হয়নি, কারণ ওনাদের অভ্যন্তরীণ নিয়ে ওনারা বেশি ব্যস্ত ছিলেন। মাঝে একটু ঝামেলাও হয়েছিল, সেটা আমরা সবাই মোটামুটি জানি। তো সেই জায়গাটাতে তার পরবর্তী ক্ষেত্রে কতটা দাঁড়িয়েছে, এক্ষুনি কি পার্সেন্টেজ কিভাবে আছে সেটা অত ডিটেলস আমার কাছে জানা নেই। আশা করি বেটারমেন্টের দিকেই যাবে, মানে যে গভর্নমেন্টই হোক মানে ব্যাপারটা প্রগতির দিকেই নিয়ে যাবে, সেটাই তো আশা করা যেতে পারে। আর আপনি যখন গেছিলেন এমনি কোথাও বেড়াতে গেছিলেন আশপাশে, মানে বা একটু ভেতর দিকে গ্রামের দিকে? কক্সবাজার যেমন আমরা সবাই কক্সবাজারে তো গেছি, গেছি, ঢাকাতেও ঘুরেছি। এই ধরুন ঢাকা না হয় ক্যাপিটাল, এই যে কক্সবাজার বা এইসব জায়গাতে শেয়ার মার্কেটের সেভাবে আমি ইন্টারেক্ট করিনি, সুতরাং বলা কঠিন। আমার ইন্টারাকশন ঢাকাতেই মেনলি সীমাবদ্ধ ছিল। মানে প্রসেসটাকে আপনি বেসিক্যালি ওটা নিয়ে মানে ডিসকাশন বা ডেভেলপমেন্ট নিয়ে আপনি কাজটা করেছিলেন? ঠিক, কারণ আমার তো আদান প্রদানটা ওই লেয়ারেই ছিল, কারণ ক্লায়েন্টের সাথে আদান প্রদানের প্রয়োজন আমাকে হয়নি। আমার যা কথাবার্তা ছিল হাই অফিসিয়ালসদের সাথে এবং প্রসেস রিলেটেড, যে তারা ডেরিভেটিভ আনতে গেলে তাদের কি করা উচিত, কি করতে হবে, বা কিভাবে ম্যান পাওয়ারকে গ্রো করাতে পারবে, সিস্টেম করাতে পারবে। ট্রেনিং বলছি আমি। তো আমার রিলেটেড সেখানেই ছিল এবং সেই সূত্র ধরেই আমার মিটিংস। মানে বেসিক্যালি অপারেশনাল অ্যাসপেক্টস এন্ড ট্রেনিং এন্ড ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট 100%। মানে এটা যে দরকার সেটা ওনারা বুঝতে পারছেন। আমাদের ভারতবর্ষে একটা খুব ভালো সেবির ইনিশিয়েটিভ আছে, NISM। কারেক্ট, ওখানে নেই। আচ্ছা, মানে কোনো স্ট্যান্ডার্ডাইজড মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা সেরকম কিছু নেই? ঠিক কথা। তো আমি সাজেস্ট করেছিলাম ওদের যে এরকম কোনো স্ট্যান্ডার্ডাইজেশন করা উচিত, এবং দে টুক দ্যাট ইনিশিয়েটিভ। তাই নাকি? তারা এক্স্যাক্টলি তারা সেটার দিকে হাঁটার একটা চেষ্টা করছিল তখন, যেখান থেকে একটা স্ট্যান্ডার্ডাইজেশনস আসবে, ম্যান পাওয়ারের একটা সার্টিফিকেশনস আসবে, তার একটা এলিজিবিলিটি, তার একটা প্রিলিমিনারি জ্ঞান থাকবে শেয়ার বাজার ওরিয়েন্টে, যেটা NISM আমাদের খুব ভালো শিখিয়েছে ভীষণভাবে। এবং যতগুলো পার্ট আছে আমি অনেকগুলোই দেখছিলাম। হ্যাঁ, মানে যে কোনো লোক লেম্যানও ওটা পড়লে মানে অ্যাটলিস্ট মার্কেট সম্বন্ধে রিস্ক ফ্যাক্টর বা এগুলো সবই বুঝতে পারবে 100বার। তো সেইটার ওখানে আমি বলি, এবং আমি আমাদের কিছু মডিউলও শেয়ার করি, এবং ভেরি পজিটিভ সেন্স, তারা খুব ভালো লাগে এই ব্যাপারটা। এবং ওনাদের ভেতরে একজন ছিলেন যিনি অস্ট্রেলিয়া স্টক এক্সচেঞ্জও বেশ কিছু কাজ করেছিলেন, রাইট। এবং আমি জানতে পারি, যেটা আমার কাছে অজানা ছিল, যে অস্ট্রেলিয়া স্টক এক্সচেঞ্জও NISM সর্ট অফ সার্টিফিকেশনস আছে। আচ্ছা, মানে ওদের দেশে যেটা অস্ট্রেলিয়া যেটা আছে এরকমই মডিউল আছে আর কি, যে মডিউল পাস করতে হবে যাতে কাজকর্ম শেয়ার বাজারে ভালোভাবে করা যায়। বাংলাদেশে কি মিউচুয়াল ফান্ড আছে? আছে, মানে আমাদের ইন্ডিয়ার কোম্পানিগুলো না, ধরুন আলাদা আলাদা, মানে সব কি বিদেশি না লোকাল? মেজরিটি বিদেশি। ব্ল্যাকরক সবাই আছে। ব্ল্যাকরক এগুলো মানে DSP যেগুলো আছে, ব্ল্যাকরকই বলবো, কারণ ব্ল্যাকরক নাম্বার 1 ওয়ার্ল্ড ওয়াইড, তো ব্ল্যাকরক আছে।
আচ্ছা, আর এমনি লোকের এই সিপ বা যেগুলো আমরা মানে ইন্ডিয়াতে প্রচলিত যে ইনভেস্টমেন্ট অপশনগুলো, ইনভেস্টমেন্ট অপশনস খুব পপুলারাইজ ওখানে নয়, যেটা আমার কারণটা আপনাকে বললাম। হ্যাঁ হ্যাঁ, তো সেই প্রবলেমটা তো আছেই, সেটা এখনো সর্ট আউট না করলে পপুলারাইজ করা একটু মুশকিল। আচ্ছা। আর এমনি বাংলাদেশের যে ইকোনমি হয়তো টেম্পোরারি একটা মানে নেগেটিভ সাইডে যাচ্ছে, কিন্তু আপনি যখন গেছিলেন আমরাও জানি যে এটা যে ওদের কটন হচ্ছে ওয়ার্ল্ডের এক বোধহয় হাইয়েস্ট বোধহয় এক্সপোর্ট করে ওরা। তো কটনের যদি ওরা ডেরিভেটিভস না চালু করে তাহলে তো, বা যাকে আমরা হেজিং বলি, হেজ যদি না করে তো ডলার প্রাইস বা যেখানে ওরা ব্যবসা করুক আপ ডাউনের জন্য তো একটা বড় ওপেন রিস্কের পজিশন থেকেই যায়। 100 বার, এবং সেই জায়গা থেকেই ওরা চালু করার প্ল্যান করছিল, এবং আশা করি খুব শিগগিরই ওরা চালু করবে। কারণ ডেরিভেটিভ মার্কেট তো অবভিয়াসলি ব্যবসাদারদের হেজিং করতে অনেকটা সাহায্য করে, আচ্ছা, অনেক হেল্প করে, এবং আশা করি ওরাও সেই দিক থেকেই এগোবে। এবং সেই চিন্তাভাবনা আপনি যেরকম প্রশ্ন করলেন সেদিক থেকেই শুরু হয়েছিল, যে ব্যবসাদাররা কিভাবে মানে হেজ না করলে আমাদের যে লসটা হচ্ছে, রাইট, সেই জন্য এক্সচেঞ্জ লস যেটা হচ্ছে, একদম সেই জন্য ইকুইটির আগেই ওরা কমোডিটিতেই পা রাখার চেষ্টা করেছিল। আচ্ছা আচ্ছা। আর আরেকটা প্রশ্ন আপনাকে, মানে দুটো দেশ নিয়ে এবার যদি করি, কারণ ওনারাও বাঙালি, আমরা এখানে পশ্চিমবঙ্গে বাঙালি বা ত্রিপুরা, মানে যারা আমরা বেসিক্যালি বাংলা ভাষা বলে থাকি সাধারণত, আমাদের দেশে যেমন ইন্টারনেটটা অনেকটা ডেভেলপ করে গেছে, আমাদের যা কিছু অপারেশনাল অ্যাসপেক্ট আছে সবই আমরা ইন্টারনেটের মাধ্যমে করছি। বাংলাদেশও কি একইভাবে করছে না? তাদের অ্যাপ আছে, ইন্টারনেট পরিষেবাও বেশ ভালো। বাহ। আমাদের এখানেও যেরকম ওয়াইফাই সব জায়গায় অ্যাভেলেবেল আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেলস বলুন, এই অফিসেস বলুন, সেখানে আছে। ওদের ক্ষেত্রেও কিন্তু ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা খুব স্ট্রং, সেই দিক থেকে অনেকটাই এগিয়ে আছে। মানে এগিয়ে আছে বলবো না, মানে অনেক ঠিকঠাক জায়গায় আছে, যেখান থেকে এই সব বেসিক সার্ভিসেস নিয়ে খুব একটা ইস্যুস নেই। মানে মেইনলি যেটা দেখা যাচ্ছে যে ওই ফিনান্সিয়াল লিটারেসি বলতে আমরা যেটা বুঝি, আমরা যেটা নিয়ে প্রথম শুরু করেছিলাম, সেটা এবং অনেকটা স্টক মার্কেট ডেভেলপ করবে, সেই সুযোগ অনেক আছে, মানে ডেভেলপ করার সুযোগ অনেকটাই আছে, কারণ স্টক মার্কেট পেনিট্রেশন খুবই কম। আচ্ছা, আমাদের এখানেই বাঙালিদের ক্ষেত্রেই অনেকটা কম, ওখানে তো অনেকটা কম আছে। মিস্টার চৌধুরী, আজকে আমাদের অনুষ্ঠানটি বা আড্ডাটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ আপনাকে, আপনার আসার জন্য, এবং ইনসাইটফুল যে ডিসকাশনটা হলো, মানে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বাংলার সম্বন্ধে সত্যি আমি জানতাম না যে এত কিছু হয়েছে। আমি জাস্ট একটা ইনফরমেশন ছিল আমার কাছে যে আপনি বাংলাদেশের অ্যাডভাইজার হিসেবে কাজ করছিলেন সেই সময়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি। আজকের এই আড্ডা দিতে সত্যিই খুব ভালো লাগলো, কারণ হ্যাঁ, কাজ করছি, প্রসেসটা দিয়ে অনেক দিন ধরে আছি, কিন্তু এখন এই আলোচনার মাধ্যমে অনেকটা কীরকম হয়, লুক ব্যাক, রিক্যাপিচুলেশনস যেটাকে বলে, আজকের এই দীর্ঘ পথ যেটা হেঁটে এসেছি সেটাকেই আবার পেছনে ফিরে দেখা হলো। আড্ডা ভালোই হলো। থ্যাংক ইউ এগেন ফর কলিং মি। একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে যে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা শুধুমাত্র উচ্চবিত্তদের জন্য নয়, এটা কিন্তু সবার জন্য। আপনি যত আগে শুরু করবেন আপনার ইনভেস্টমেন্ট, তত বেশি উপকৃত হবেন। স্টক মার্কেটে দীর্ঘমেয়াদী রিটার্ন যেমন দিতে পারে, ঠিক তেমনি আপনি যদি শর্ট টার্মে ভাবেন সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তো আজকের মতন আমরা আড্ডা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।